কি খবর? তাও ভালো। ভালোই খবর আমরা আর কি। আমরা অনেক তাড়াতাড়ি এলাম। অনেক কষ্ট করে আবার টাইম বের করতে পেরেছি আবারও। আমাদের মাঝখানে কি একটা উইক স্কিপ হয়ে গেল নাকি? একটা সপ্তাহ স্কিপ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আজকে আমরা চেষ্টা করবো কভার করে নেওয়ার পুরোটাই। তো সব থেকে প্রথমে আমরা যেটা এখন হট টপিক সেটা নিয়েই আলোচনা শুরু করি, যেটা হচ্ছে সাইয়ারা, যেটা আনএক্সপেক্টেড ভাবে বিশাল চলছে। তো প্রথমে আমরা ছবিটার বিষয়ে কথা বলি, তারপর বক্স অফিসের বিষয়ে কথা বলি। তো ছবিটা আমার পার্সোনালি আমার মনে হয়েছে ঠিকঠাক ছবি হয়েছে। ঠিক আছে, মোহিত সুরি এটাই বানাতে চেয়েছিল, সেটাই বানিয়েছে, এবং কোথাও কি ইমোশনটা ভালো ওয়ার্ক করিয়ে দিয়েছে, লিড পেয়ারের মধ্যে কেমিস্ট্রিটা ভালো ওয়ার্ক করিয়ে দিয়েছে। গানগুলো ছবিটার আউটস্ট্যান্ডিং হয়েছে, আমার গান খুবই ভালো লেগেছে, ওয়েল শট, পারফরমেন্সেস ভালো দুজনে। সো আমার এইটা আর কি মনে হয়েছে যে একটা ঠিকঠাক ছবি হয়েছে আর কি। অ্যান্ড ডেফিনেটলি দ্য ফিল্ম হ্যাজ বিন লিফটেড ফ্রম আ কোরিয়ান ফিল্ম। 2004-এর একটা কোরিয়ান ফিল্ম, এটা মোহিত সুরির পুরোনো অভ্যেস আনঅফিসিয়াল রিমেক করা। তো মোমেন্ট টু রিমেম্বার বলে একটা 2004-এর কোরিয়ান ফিল্ম আছে, ওখান থেকেই সিনেমাটা তোলা আর কি, একটু সামান্য কিছু টুইকিংস করে দিয়েছে। তো এই আর কি আমার আর কি এটাই রিয়াকশন। বাট আমার মনে হয় ইয়াং অডিয়েন্সে যাদেরকে ওরা টার্গেট করে বানিয়েছে তাদের খুব ভালো লাগছে, এবং কোথাও গিয়ে এই জেনারেশনে আশিকি হয়ে গেছে। এবার এই ছবিটা একমাত্র চলে গেল, এর পরবর্তীতে কার্তিক আরিয়ানের আশিকি 3 কতটা চলবে সেটা নিয়ে আবার ডাউট হচ্ছে। তো যাই হোক, এটা ছিল আমার ওপিনিয়ন। তোমাদের ওপিনিয়ন বলো, ছবিটার বিষয় কি তোমাদের মনে? দেখো, ব্যাপার হচ্ছে যে রিমেকের বিষয়টা আমার অরিজিনাল ছবিটা দেখা হয়নি, তো যে কারণে আমি জানি না যে মানে কতটা কি আর কি নেওয়া হয়েছে, কতটা কি নেওয়া হয়নি। তবে মহীশূরীর তো এইটা মানে আমরা জানি যে মহীশূরী এটা আগেও করেছে আর কি। তো এই এলিগেশনটা মানে হতে পারে যে সত্যিকারের আর কি অরিজিনালটা দেখলে আমারও মনে হলো যে অনেক কিছু নেওয়া হয়েছে আর কি। তবে আমি যেটুকু শুনেছি, আমি অ্যাকচুয়ালি গতকাল অ্যাকচুয়ালি মানে সোশ্যাল মিডিয়াতে পড়ছিলাম যে গানের যে পুরো বিষয়টা সেইটা আর কি নেই ছবিটার মধ্যে, অরিজিনালটার মধ্যে। সেটা নেই। এবার তাছাড়া অনেক কিছু আর কি প্লট পয়েন্টে সিমিলারিটিস রয়েছে। এবার আমি ঠিক জানি না যে মানে আমি স্টেটমেন্ট এটা বিষয়ে দিতে পারবো না, কারণ আমার নিজের দেখা নেই। নিজের দেখা হলে তখন বলতে পারবো। তবে ছবিটার মধ্যে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে, আমি দেখো খুব অনেস্টলি যদি বলি, একদম আজকে অডিয়েন্স হিসেবে বলছি, মানে রিভিউ তো করেছি নিজের মতো করে, ঠিক আছে সেটা পেশা, কিন্তু আমার মেয়েটাকে খুবই মিষ্টি লেগেছে, ভীষণই মিষ্টি লেগেছে। এবং যে কারণে আমার ছবিটা দেখতে আমি মানে নর্মালি এটা হয় না আমার সঙ্গে যে একটা মেয়েকে মানে হঠাৎ করে খুব মিষ্টি লেগে যাচ্ছে একটা নায়িকাকে, কিন্তু এই মেয়েটাকে সত্যিকারের খুব মিষ্টি লেগেছে। এবং সেটা মানে ও যতক্ষণ স্ক্রিনে ছিল, এবং যেহেতু পারফর্মও ভালো করেছে, শুধুমাত্র দেখতে সুন্দর তার জন্য নয়, পারফরমেন্সও ভালো দিচ্ছে, যে কারণে কিন্তু আমার ছবিটা মানে আমার দেখতে প্রেমটাতে আমার বিশ্বাস হয়েছে, গল্পটাতে বিশ্বাস হয়েছে। এবার এই ছবিটা লেংথ কিন্তু বেশ বড়। মানে আমি পরিষ্কার বুঝতে পেরেছি যে যদি এটা আমার কোনো কারণে গল্পটা আমি ইনভেস্টেড না হতাম, ইমোশনস আমার জন্য ওয়ার্ক না করতো, সেক্ষেত্রে কিন্তু এই ছবিটা আমার বিশাল বড় লাগতো এবং মনে হতো যে ড্র্যাগ করে করে পাগলা করে দিচ্ছে। এবার সেটা কিছু জায়গাতে মনে হয়েছে, কিন্তু মোস্টলি সেটা মনে হয়নি, মোস্টলি এঙ্গেজিং লেগেছে। তার কারণ কিন্তু এই এই কাস্টিংটা, এটা এই ফ্রেশনেসটা যেটা ওরা ট্রাই করেছিল, সেটা আমার জন্য বিগ টাইম ওয়ার্ক করে গেছে। মানে আমি ভালো লেগেছে এই জুটিটাকে একসঙ্গে দেখতে, ওদের রোম্যান্সটা আমার জন্য ওয়ার্ক করেছে। আর ছবির গানটা আমি কালকেই রূপমদার সঙ্গে আলোচনা করছিলাম, যে আমাকে পাশে কর্ণজিৎ বসে বলছে যে আরে সাইয়ারার যে থিম সংটা সেটা ব্যবহার করছে না কেন, সেটা ব্যবহার করছে না কেন, ওটা ছবিতে নেই, এত ভালো একটা গান। তো ওটাকে ওরা যেভাবে ইউজ করেছে সেই ব্যাপারটাও ভালো লেগেছে, যদিও প্রেডিক্টেবল। দেখো মহীশূরীর ছবি আমরা যারা দেখেছি, মানে এগুলো বিষয়পত্রগুলো জানাই ছিল যে এগুলো এগুলো আসবে, এবং ঠিক এক্স্যাক্টলি সেই সেই জিনিসগুলোই ঘটেছে। কিন্তু সামহাও ওদের দুজনকে দেখতে ভালো লেগেছে আর কি, আর প্রেমটাতে বিশ্বাস করতে পেরেছি, দ্যাটস ইট। মানে আমার মনে হয় প্রেমের ছবিতে প্রেমটা বিশ্বাস করতে পারলে ছবি ভালো লেগেই যায়। তবে একটা খুব বড় সমালোচনা ছবিটার প্রতি যেটা আমার, সেটা হচ্ছে যে এখানে ছেলেটার জীবনটাকে প্রথমে না একটু আলাদা করে সেপারেটলি একটু দেখানো দরকার ছিল। যে ওর যে মেন্টাল স্পেসটা, যে ও ফ্রাস্ট্রেটেড নিজের জীবনকে কেন্দ্র করে, ওর বাবার যে দিকটা, ওর পরিবারের যে দিকটা, সেগুলো না জাস্ট মানে আর কি ইনফরমেশন লেভেলেই রয়ে গেছে, সেগুলো আমরা খুব বেশি ফিল করতে পারি না। যে ও যে একটা জায়গাতে ডায়লগ দিচ্ছে যে তুমি এসে আমার জীবনটাতে একটা পজিটিভ ইম্প্যাক্ট এনেছো, চেঞ্জ এনেছো একটা পরিষ্কার, সেইটা না ফিল করতে পারি না। তো সেই জায়গাটা আরেকটু আমার মনে হয় যে 2 ঘন্টা 36 মিনিটের ছবি, তারপরে যদি সেই জায়গায় টাচ না করতে পারে, তাহলে সেটা একটু তো প্রবলেম হয়েছেই। তবে এগেন আমার যেটা অরিত্রদা বলছিল, ইয়ং অডিয়েন্সের তো পছন্দ হবে, খুব স্বাভাবিক। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমার জন্য সাগরনের ম্যাক্সিমাম পয়েন্টই বলে দিয়েছে। আমার ছবিটা মানে আমার জন্য ভালো লেগেছে, ছবিটা আমার জন্য ছবিটা ওয়ার্ক করেছে। এবং ভালো লাগার প্রথম কারণ হচ্ছে যে রোমান্টিক ছবিতে যদি রোম্যান্সের মোমেন্ট গুলো না ওয়ার্ক করে, তাহলে মানে সেটা রোমান্টিক ছবি হবে না। এই ছবির ক্ষেত্রে ওই একটা জায়গা আছে যে আভি কুছ পল বাকি হ্যায় মেরে পাস বলে হাতটা ধরে, আমার ওই প্রোমো থেকেই মোমেন্টটা সেটা, খুব সুন্দর ক্রিয়েট করছে, এক্স্যাক্টলি। ওই মোমেন্ট আমার প্রোমো থেকেই খুব ভালো লাগছিল। আমি কথাটাও বলছিলাম যেরকম ভাবে হাতটা ধরে এবং দুজনে এমন ভাবে তাকায়, ওটা আমার ভীষণ ভালো লেগেছে। আর আরো একটা বিষয় হচ্ছে যে যেটা সাগরনীল বলছিল যে আহান পান্ডে এবং অনিক পদ্মা,
আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এটাই হয় ম্যাক্সিমাম এরকম ধরনের ছবির ক্ষেত্রে, সেটা যদি না হয় তাহলে রোমান্টিক ছবি ব্যর্থ। সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে, মানে আমার, সাগর নীল বা অনেকের ক্ষেত্রে আনিত পদ্মা মেয়েটাকে ভীষণ ভালো লাগছে। তো আমি দেখলাম যে আমার একটা বান্ধবী, তারা সিনেমা দেখেছে, আমি জিজ্ঞাসা করলাম যে তোর কাকে ভালো লেগেছে, তো দেখলাম সে বলছে যে আমার না আহান পান্ডেকে বেশি ভালো লেগেছে। তো এটাই হওয়াটা খুব স্বাভাবিক যে আমাদের মেয়ে অ্যাক্ট্রেসটাকে বেশি ভালো লাগবে এবং তাদের আহ, মানে মেল অ্যাক্টরকে বেশি ভালো লাগবে। তো সেটা আমার মনে হয় সাকসেসফুলি মহিষুরি করতে পেরেছে। আর একটা জিনিস যারা মহিষুরি সিনেমা দেখেছে তারা জানবেও না এটা খুব ভালোভাবে ডিল করতে পারে। আমি জানি না মহিষুরির মানে মেল ক্যারেক্টারদের মধ্যে তোমাদের কোনটা ফেভারিট। আমার তো সব থেকে ফেভারিট হচ্ছে ওর মার্ডার টু ইমরান হাশমির ক্যারেক্টারটা, মানে যেরকম লুকস, যেরকম ওর স্টাইল আমার হেভি লেগেছিল, যেরকম আমার ভিনটেজ কার নিয়ে ঘোরে হেভি লেগেছিল। এবার যদি ও সবকটা ছবিতে দেখো তাহলে দেখবে ওরা মেল ক্যারেক্টার গুলোকে হেভি ভাবে প্রেজেন্ট করে। তা বড় চুল রাখুক বা হচ্ছে ব্ল্যাক শার্ট পরা, হাতের মধ্যে অনেকগুলো দেখবে তড়ি ফড়ি থাকে বাঁধা, একটা র ব্যাপার থাকে, হেভি লাগে। এবং একটা শট কিন্তু ছবিতে কমন, সেটা হচ্ছে গাড়ি যাবে এবং হাত দিয়ে কাছে মারবে, ঠিক আছে? তো দেখবে এক ভিলেনেও আছে, ট্রেনের মধ্যে আশিকিতেও আছে, মার্ডার টুতেও আছে, এখানে আছে। তো এটাও সিগনেচার। এবং পুরো ছবিটা তুমি দেখলে ভাববে যে এটা মোহিত সুরিরই ফিল। এবং মোহিত সুরি ওয়াইআরএফ প্রোডাকশনে গিয়েও, ইয়াশ রাজে গিয়েও কিন্তু ও কিন্তু ছবিটা নিজের মতো বানিয়েছে। মানে যেটাও বানাতে চেয়েছে ও সেটাই বানিয়েছে। মানে আমি এটা দেখলে খুব হতাশ হতাম যে এই ছবিটার মধ্যে একটু মানে বেশি ছবিটাকে একটু সফট করা হয়েছে, বা ছবিটাকে একটু বেশি, যেগুলো ওয়াইআরএফ এর রোম্যান্স আমরা দেখে থাকি ওরকম কাইন্ড অফ জিনিসপত্র করা হয়েছে, তাহলে হয়তো আমি আরো বেশি নিরাশ হয়ে যেতাম। সেটা কিন্তু মহিষুরি করেনি, ও যেটা বানাতে চেয়েছে সেটাই বানিয়েছে, যেরকম ধরনের জিনিসপত্র দেখাতে চেয়েছে দেখিয়েছে। এবং মেয়েটাকে খুব ইনোসেন্ট লেগেছে আমার। ছেলেটার মধ্যে একটা মাচো ব্যাপারও আছে, সেটাও ভালো। আর গান তো ভালো, দেখো গান আমাদের সবারই ভালো লেগেছে, কিন্তু একটা জিনিস আমি বারবার করে বলছি, গানটাকে কি করে প্লেস করবে, যে কারণে কর্ণজিতের মনে হচ্ছিল যে ভাই সাইয়ারা গানটা কেন আসছে না, এবং লিরিক্স ওয়াইজ সেটা এত ভালো করে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো সেটা খুবই ভালো আর কি। তো আমার জন্য এই ছবিটা ওয়ার্ক করে গেছে, মোমেন্টস ওয়ার্ক করেছে ইমোশনালি ছবিটা। আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে এই যে ছেলেটার যে ড্রিমটা, যে ও সিঙ্গার হতে চায়, সেটা এত সুন্দর করে ও বোঝালো মেয়েটাকে, কিন্তু যেটাকে যেভাবে অ্যাচিভ করলো, মানে ড্রিমটা দেখা খুব সহজ, কিন্তু এখানে অ্যাচিভটা এরকম ভাবে করে ফেললো। এবং অ্যাচিভ করার পরে যেটা দেখবে রকস্টারে খুব ব্যাপকভাবে হয়, সেটা হচ্ছে রকস্টারে ও বলছে যে মেরা দিল নেই টুটনা চাইয়ে, এবং ওখানে বলছে যে তোমার যখনই মন ভাঙবে তখনই তুমি একটা বড়, তোমার ভেতর থেকে একটা আসল গান বেরোবে। তো ওই যে কনফ্লিক্টটা রকস্টারে সব ছবিতে কিন্তু একই, প্রেমও আছে এবং সৃষ্টিও আছে। রকস্টার ওটাকে অ্যাকচুয়ালি অনেক বেশি ডেপথের ছবি, এটা তো অত বেশি ডেপথ নেই। নেই, আমি সেটা না না, এখানে একটা জায়গা আছে, ওর যে চড়াইটা, এই যে ও চোর, ও যে চড়াই উতরাইটা, সেটা দেখবে সেকেন্ড হাফে না ফাট করে চলে আসে। এবং ওখানেই সব, মানে আমি অডিয়েন্স যারা সিনেমাটা দেখেনি বলতে চাইছি না, সেখানে থার্ড অ্যাক্টে তিনখানা ইভেন্ট ঘটে। একজন, যাই হোক, তারপরে ওই গানটা তৈরি করা, তারপরে খোঁজ চলা, ওই বিষয়টা যেটা হয়, ওই যে প্লেসমেন্টটা যেটা, ওটা ঝপ 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 করে তিনটে ইভেন্ট হয়। মানে 15-20 মিনিটের মধ্যে সবকিছু হয়ে গেল। কিন্তু গোটা ছবিটা 2 ঘন্টার মধ্যে এত বিল্ড আপ, এত ইয়ে। তো আমার মনে হয় ওই জিনিসটা এস্টাবলিশ হয়নি। ছবির ক্লাইম্যাক্সটা খুব ঝপ করে চলে আসে, ফলে ওটা যেভাবে হার্ট করতে, মানে যেভাবে ওটা হিট করতে পারতো ওটা হয়নি। আর অনেকগুলো ক্যারেক্টার্স আছে বাবার, বন্ধুদের, যেই চরিত্রগুলোর পারফর্মাররা ভালো কাজ করছে, বাট চরিত্রগুলো কোনো সোল নেই চরিত্রগুলো। বাবার ক্যারেক্টারটা কি ইম্প্যাক্ট ফেলতে পারতো, বন্ধুগুলো কি ইম্প্যাক্ট ফেলতে পারতো, কিন্তু ওগুলো সব মানে ফিকে 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 হয়ে যায়। বাট ওভারঅল আমার জন্য সাইয়ারা ভালো ছবি, আমার জন্য ছবিটা ওয়ার্ক করেছে। আমি মানে ছবিটা দেখে মনে হয়েছে না চলো বহুদিন পর একটা হিন্দি রোমান্টিক, মেইন স্ট্রিম একটা রোমান্টিক ছবি দেখলাম, যেটা আবার মোহিত সুরির ভাইবস দিল। না, ব্যাপারটা কি বলতো, গানটা না এই ছবির ক্ষেত্রে ম্যাকগাফিন হয়ে গেছে। মানে ওটা আর কি জাস্ট রয়েছে, জাস্ট প্লটটাকে আর কি এগোনোর জন্য, ওটা মেন নয় আর কি ছবিটার ক্ষেত্রে। প্রেমটাই মেন, যে কারণে এইভাবে আর কি হ্যান্ডেল করেছে মেবি। তবে রূপমদার কথাটা ঠিক, মানে ওই জায়গাটা কিন্তু পরপর পরপর হয়, এটা আমার অ্যাকচুয়ালি মনে হয়নি ছবিটা দেখে। তবে রূপমদা ঠিকই বলেছে কথাটা। না মানে রকস্টারের ক্ষেত্রে কি বলতো, রকস্টারের ক্ষেত্রে গানটা নিয়ে, মানে গানটা একটা মানে ইম্পর্টেন্ট পার্ট ছিল আর কি। মানে তুমি দেখবে ওখানে জর্ডান যেখানে যেখানে ট্রাভেল করে, ওর মিউজিকটা ওই অনুযায়ী চেঞ্জ হতে হতে যায়। মানে ও যখন প্রথমে কলেজে ছিল এক রকমের মিউজিক করে, তারপর যখন ওই ইউরোপে যায় প্রাগে, তখন এক রকমের মিউজিক হয়, ওখানে থেকে ইন্সপায়ার। তো দেখবে সেই গানগুলো আর কি চেঞ্জ হতে হতে যায় আর কি। তো ওইটা অনেক বেশি ডেপথ ছিল, অনেক কিছু ছিল, সেটা এখানে এক্সপেক্ট করা। আর মোহিত সুরি ছবিতে থাকে না। মোহিত সুরি যখন, আমার একটা জিনিস খুব অবাক লাগলো এবং ভালোও লাগলো, যখন আমি জাহের দেখেছি 2004-এ, তখন আমি স্কুলে ছিলাম, ঠিক আছে, খুবই ছোট। এবার জাহের যখন দেখেছিলাম, জাহের ওয়াজ ভেরি ফ্রেশ, মানে ডিফারেন্ট ফ্রম আদার ফিল্মস। মোহিত সুরির যে ভাইবটা এনেছিল সেই সময়, আমি জানি না, দেখেছো জাহের? দেখেছো তো নিশ্চয়ই, সাগর? হুম 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 হুম।
হ্যাঁ, তো ও যে ভাইবটা এনেছিল, দেখবে মহেশ ভাট যখন আগে বলিউডে ছবি বানাতো, মহেশ ভাট যেটা ইউএসপি এনেছিল, মহেশ ভাটে না একটু প্রবলেমেটিক রিলেশনশিপ গুলোকে খুব ভালো করে দেখাতো, সেটা জখম হোক, সেটা আর্থ হোক, ঠিক আছে? তো সেই প্রবলেমেটিক রিলেশনশিপটাকে মেইন স্ট্রিম বলিউডে এনে তার সাথে একটা থ্রিলারের এলিমেন্ট থাকবে, ঠিক আছে, তার সাথে ভালো গান থাকবে, এরকম একটা ম্যাশআপ ও করেছে। একটা ফ্রেশনেস ছিল গল্পটা বলার মধ্যে, তাই জন্য তুমি জেহেরে দেখো সেই ফ্রেশনেসটা তুমি পাবে। ইমরান হাশমি তখন নতুন হিরো, সেই ফ্রেশনেসটা আবার আশিকি টু তেও রিভ্যাম্প করেছে, যে আদিত্যের শ্রদ্ধা নতুন হিরো হিরোইন, তখন আরেকটা ফ্রেশনেস, মানে ঠিক প্রায় 2004 থেকে 2013 আই থিঙ্ক, তাই তো? 13 তো প্রায় 7 বছর পরে আর কি, কত বছর হচ্ছে, 9 বছর 9 বছর 9 বছর পরে। তো সেটা একবার, আর আবার এবারে নিয়ে এলো। তো আমি ওটাই দেখলাম যে ও কিন্তু এই যে ফ্রেশনেসটাকে এখনো মেনটেন করতে পেরেছে। মানে এই ফ্রেশনেসটা কিন্তু অনেকে ডেটেড লাগতে পারে, মানে এত, মানে ও তো আজকের ডিরেক্টর নয়, কবে থেকে কাজ করছে। তো ওর সিনেমাটা কিন্তু খুব চান্সেস আছে যে ডেটেড হয়ে যেতে পারে, কিন্তু ছবিটা কিন্তু ডেটেড লাগেনি কোনো জায়গায়, ট্রিটমেন্টে বলো বা দ্য হাউ দ্য ফিল্ম হ্যাজ বিন শট বা মিউজিকের ক্ষেত্রে বলো, কোনো জায়গায় কিছু ডেটেড ফিল হবে না আর কি ছবিটা। সেইটা আর কি খুব ভালো করেছে আর কি। কয়েকটা সেই জিনিসটা কয়েকটা খুব জিনিস ভালো দেখবে, এগুলো কিন্তু মোহিত সুরির একদম টেমপ্লেট। তুমি দেখবে ওই যে ঘরটার মধ্যে কি ডায়েরি ফাইল, মানে পুরো জিনিসটা ভাঙবে ঠাঙবে, তুমি দেখবে এরকম কিন্তু এক ভিলেনের, দেখবে এক ভিলেন একটা ডায়েরি রয়েছে শ্রদ্ধার, যে ডায়েরিটার মধ্যে ওর উইশ গুলো রয়েছে। মানে এই যে ট্রিটমেন্ট, ওই বাইক চালানো মালাগের মধ্যে দেখো, তো ওই যে অ্যাপ্রোচ গুলো না, এগুলো কিন্তু মোহিত সুরির প্রিভিয়াস সব ছবিগুলোর মধ্যে। এবং ও আমার মনে হয় তুমি যদি গানগুলো খুব ভালো করে শোনো, দেখবে একটা না ওই গালিয়া বা ওর প্রিভিয়াস যে হিট গান হামনাবা, ওগুলো না একটা মানে ধাঁচ রয়েছে। তো ও এটা ফিগার আউট করেছে যে ওর কোন কোন জিনিসগুলো অডিয়েন্স খুব ভালো মতো নিয়েছে গানের ক্ষেত্রেও, এবং তুমি ওগুলো রিকৃতি ভাবো। জুবিন নটিয়ালকে দিয়ে আমরা এখন মানে ভালো গান পাচ্ছিলামই না, ও আবার তাকে নিয়ে এসে মিঠুনের সাথেই কোলাব করলো, কিন্তু কি ভালো আবার ওই জিনিসটা অনেকে কিন্তু রিক্রিয়েট করতে পারে না, পুরোনো টিমটা তাদের তো একটা বয়স হয়, ওটা আর দিতে পারে না, কিন্তু ও 1 বছর পরেও আবার দেখো সেটা কিন্তু কোথাও একটা রিক্রিয়েট করে দিল নতুন ছেলে মেয়েদের যে সাথে আবার। যে ছেলেটা টাইটেল ট্র্যাকটা গিয়েছে, ওর যেন কি যেন নাম, ওই ছেলেটা দারুণ। ও মানে কি যেন নাম বলো একটু, আহা, আমার মনে নেই। টাইটেল ট্র্যাকটা কে গিয়েছে, দারুণ দারুণ। আর্টিস্টের নাম দাঁড়াও, দেখা উচিত, বলা উচিত, ও নতুন আর্টিস্ট। এরকম ভাবে খোঁজাটা রাখবে না, এটা কাট করে দেবে। না না ঠিক আছে, থাকুক না। আরে সব জানা যায় নাকি, কিছু তো মিস হবেই জীবনে। দানিশ বাগচি তো একটা মিউজিক করেছিল, ওটা আমি জানি। ফাহিম, আর গায়ক ফাহিম ওর নাম হচ্ছে ফাহিম আব্দুল্লাহ। ফাহিম আব্দুল্লাহ। ওই ছেলেটা হেভি গেয়েছে, মানে ওই পুরো এটা ফিল করা যায় আর কি। মানে যখন লাস্টে পুরো অডিটোরিয়াম একসাথে গাইছে সাইয়ারা তু তো বদলা, ওই জায়গাটা হেভি লাগছিল। আর ওটা শুট করেছে ওইভাবে, মানে লাইটিং ফাইটিং ড্রোন শট ফট নিয়ে হেভি লাগছে ওই জায়গাটাতে। না এটাই কিন্তু দেখো, এই জন্যই বলিউড কি বলতো, কিছু না কিছু করে ওরা কিন্তু ঠিক মানে নতুন ছেলে পেলে আনতে থাকে। কারণ তুমি যদি দেখো এই ছবিটার মধ্যে কোথাও তোমার মনে হবে না যে যেখানে যা দরকার প্রোডাকশন ভ্যালুর দিক থেকে সেখানে সেটা নেই। ওরা কিন্তু নতুন ছেলে পেলে লঞ্চ করতে প্রপারলি করেছে। আর অরিত্র যেটা বললো, আমার কিন্তু ওটা মনে হচ্ছে এখন, যে আমি আগের দিন ভিডিওতেও বলছিলাম যে কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা, প্রথম কথা কার্তিকও খুব অ্যাভারেজ পারফর্মার আর শ্রীলীলা তো খুব খারাপই পারফর্মার বলে আমি মনে করি। এবার এরা দুজন যে লেভেলে পারফরমেন্সটা দিয়ে দিয়েছে না, সেটা অ্যাচিভ করা কিন্তু মানে খুব চাপের। এবং যেহেতু এই ছবিটা একটা ব্যাপার আছে রূপম, এখানে কিন্তু পারফরমেন্সটা একটা অন্য কারণ আছে। হয়তো এই ছেলেটা হয়তো ভবিষ্যতে হয়তো অত ভালো অ্যাক্টর হলো না, আমরা জানি না কি হবে, কিন্তু এই যে ফ্রেশনেসটা ওটা তো কার্তিক আরিয়ান আনতে পারবে না, এটা প্রথম। ফ্রেশনেসটা এই ধরো, এই যে মেয়েটা, এটা যে পরবর্তীকালে একটা বিশাল বড় দীপিকা পাডুকোন হবে কিনা আমরা জানি না, কিন্তু এই চরিত্রটাতে মেয়েটাকে তো আমরা আগে দেখিনি, ওই জন্য ইন্টারভিউ কিছু দেওয়াইনি কেন, যে আমরা ডাইরেক্ট গিয়ে ক্যারেক্টারটাকে দেখছি, ওই জন্য আমাদের ভালো লাগছে এতটা। এবার কি হচ্ছে, এই ফ্রেশনেসটা কিছুতেই শ্রীলীলা বা কার্তিক আরিয়ানের পক্ষে আনা সম্ভব না, প্রথম। সেকেন্ড হচ্ছে কি, আমি একটা জিনিস নোটিস করলাম, আমি যে হলে গেছিলাম দেখতে, আমি দেখলাম ম্যাক্সিমাম ইয়াং অডিয়েন্স, এবং তারা এই যে ছেলেটার এই যে ট্রোপটা, যে ছেলেটা একটু মানে একটু টক্সিক, একটু রাফ এন্ড টাফ, এই এলিমেন্টটা খুব ভালো মানে খাচ্ছে। এবার কথা হচ্ছে, এটা তো একটা এনার্জি, এটা তো যেরকম ধরো অ্যাক্টর ফুটিয়ে তুলবে, সেরকম ডিরেক্টরেরও ওই এনার্জিটাকে ক্যাপচার করাটাও একটা মানে টেকনিক, মানে যেটা ধরো সন্দীপ রেড্ডি বাংলা দারুণ করতে পারে কবির সিং এ, বা যেটা ধরো মোহিত সুরি এখানে করতে পারছে। এবার ব্যাপার হচ্ছে, অনুরাগ বাসু কিন্তু মানে বাই নেচার লোকটাই ওরকম নয়, ওর সিনেমাতে কিন্তু কোনো ক্যারেক্টার ওরকম ভায়োলেন্ট কোনো কালেই ছিল না,
ইভেন তুমি যদি গ্যাংস্টারও দেখে নাও, সেখানেও কিন্তু কোনো ক্যারেক্টার কিন্তু ওরকম যে ভাইলেন্ট প্রচন্ড, ইভেন তুমি দেখবে শাইনি হাউজে ওখানে গ্যাংস্টারও ছিল, সেও কিন্তু ঠান্ডা ভাবে কথা বলছে কাঙ্গনার সাথে, সেও প্রেমে পড়ে যাচ্ছে। ও কিন্তু অ্যাকচুয়ালি ওই লোকটাই তো বাই নেচার ওরকম, তো ও ওই এসেন্সটা ক্যাপচার করতে পারে না। এবার যদি ওরা আশিকি 3টাকে ওইভাবে রিক্রিয়েট করতে যায় যে ওটার মধ্যে একটা ওরকম একটা রাফ অ্যান্ড টাফ ব্যাপার আছে, সেটা অনুরাগ বাসু কতটা ফুটিয়ে তুলতে পারবে সেটাও কিন্তু একটা ব্যাপার আছে। মানে না দেখো, এটাও কিন্তু আমার একটা- মনে হচ্ছে কি বলতো, আমার মনে হয় অনুরাগ বাসু আশিকি 3 নিয়ে অনেক বেশি ডিপে ডাইভ দেবে। মানে যতটা মেইন স্ট্রিম ছবিটা হবে আমরা এক্সপেক্ট করছি, মেবি ততটা মেইন স্ট্রিম হবেই না ছবিটা, আমার মনে হচ্ছে, কেন জানি না। এবার দেখা যাক যে কি হয়। মানে কার্তিকের মানে আমার যেটা অ্যাকচুয়ালি ফার্স্ট যে লুকটা এসেছিল আশিকি 3 নাম না নিয়ে এসেছিল, আমার সেটা দেখে মনে হয়েছে যে জিনিসপত্র অনেক বেশি ইন্টারনাল হবে আর কি। মানে কার্তিকের ক্যারেক্টারটার কিছু একটা ডিপ ক্রাইসিস থাকবে। এবার সেটা কি দেখা যাক। মানে তবে কার্তিক করছে, সবাই মেইন স্ট্রিমে আশা করবে, তবে আমার মনে হচ্ছে না যে অতটা মেইন স্ট্রিম অনুরাগ বাসু বানাবে, টিপিক্যাল হবে না। দেখা যাক এবারে কি তবে হয়। তবে ব্যাপার হচ্ছে কি, ওয়াইআরএফ কিন্তু একটা ভালো ডিরেক্টর পেয়েছে, মানে ওয়াইআরএফ এর কাছে কিন্তু এরকম লাভ স্টোরি মেকার কিন্তু ছিল না, মানে মোহিত সুরির মতো ছিল না কেউ। আর আরেকটা জিনিস আমি দেখলাম, আমি মোহিত সুরির ইন্টারভিউ গুলো ফলো করছিলাম লাস্ট কিছু দিনে, মোহিত সুরি দেখলাম আওয়ারা পয়েন্ট 2 এর সাথে অ্যাটাচ নেই, বলছে আমি আওয়ারা পয়েন্ট 2 এর ব্যাপারে জানি না, আমি এটার মধ্যে নেই। তো আমি দেখলাম যে ওর ভাটদের থেকে একটু যেন দূরে সরে এসছে আর কি মোহিত সুরি, কারণ লাস্ট যে ছবিটাও বানিয়েছিল এক ভিলেন রিটার্নস, ওটাও ভাটদের সাথে ছিল না। তার আগে মালাং বানিয়েছিল, ওটাও ভাটদের সাথে ছিল না, ওটা তো লাভ রঞ্জনের সাথে ছিল। তো আমি দেখলাম যে ওদের সাথে যে অ্যাসোসিয়েশনটা সেটা একটু মানে এখন আর নেই, ভালো মনে হয়, গুড টার্মসে নেই, মোস্ট প্রবলি, জানি না। ওর ওই ছবিটা নিয়ে কথা খুব কম হয়, আমার কিন্তু ওই ছবিটাও ভালো লেগেছিল। সেটা হচ্ছে হামারি আধুরি কাহানি। আমারই অতুরি কাহানি গানও তো খুব বিশাল হিট, বিশাল হিট গান। এবং ওই ছবিটার ভাবো সাবজেক্ট যেটা, ওটাও কিন্তু মানে মানে খুব মানে একদম সহজ বা পাতি কমার্শিয়াল ছবিতে যেরকম ধরনের জিনিসপত্র আমরা দেখি, ওটাও কিন্তু ছিল না ওই ছবিটাতে। ওই ছবিটারও কিন্তু সাবজেক্ট একটু বোল্ড ছিল। কেন আরেকটা ছবি আছে না, ও লামহে বলে, যেটা মহেশ ভট্টের কাইন্ড অফ বায়োপিক, ও লামহে, হ্যাঁ, ওটাও তো খুবই কমপ্লেক্স একটা ছবি, খুবই ভালো, আমরা হেভি পারফরমেন্স দিয়েছিল ওখানে। তো এবার আমরা ডিরেক্টর। বক্স অফিসটা নিয়ে কথা বলি, একটু বক্স অফিসটা নিয়ে কথা বলি সাইয়ারা। তো সাগরনী, তোমার কি মনে হচ্ছে বক্স অফিসটার ব্যাপারটা, তোমার কি মনে হচ্ছে? দেখো, আমি সত্যি বলতেই এখন না বুঝতে পারছি না যে কি যে কর্পোরেট হচ্ছে আর কি যে কর্পোরেট হচ্ছে না, এই বিষয়টা বোঝা খুব টাফ হয়ে গেছে। তবে আমি জেনুইন একটা হাইপ লক্ষ্য করেছি। মানে আমার বন্ধু বান্ধবদের মধ্যে যারা সিনেমা সে অর্থে দেখতে যায় না, তারাও আমাকে অনেকে, মানে এটা খুব কম ছবির ক্ষেত্রে, ধরো একটা জওয়ানের ক্ষেত্রে হচ্ছে, একটা অ্যানিমালের ক্ষেত্রে হচ্ছে, যে ভাই ছবিটা কিরকম হয়েছে, দেখতে যাবো কিনা বল। ঠিক আছে, তো আমার যেহেতু ছবিটা ভালো লেগেছে, আমি তো সবাইকে বলছি যে হ্যাঁ ভাই দেখতে যা, কিন্তু মানে তোর কিন্তু ওই আশিকি টু যদি তোর ভালো লেগে থাকে তুই দেখতে যা, তুই ওই ফ্লেভারটা পাবি, মজা পাবি। তো আমার একটা জেনুইন হাইপ আমি লক্ষ্য করতে পারছি। এবার এখন কিসের হচ্ছে কিসের হচ্ছে না বলা খুব মুশকিল। মানে কর্পোরেট বুকের আলাদা করে তো সেভাবে যে খুব রিপোর্টস প্রকাশিত হয়েছে, আর্টিকেল বেরিয়েছে যে কর্পোরেট বুকিং হচ্ছে, সেরকম নয়। তো যদি করেও থাকে, কথার কথা যদি ধরে নিয়ে আমি করেছে, সব ছবি করছে, এখন তুমি কাকে আটকাবে? সব ছবি তো করবে, এর পরেও যেগুলো আসবে সেই ছবিগুলোর বেলাও হবে, যদি আমি ধরে নিই হচ্ছে। তবে মানে আমি হচ্ছে নাও আলাদা করে বলতে পারবো না শিওর শট যে হচ্ছে না, আবার হচ্ছে সেটাও আমি বলতে পারবো না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। তবে হাইপ রয়েছে জেনুইন, প্রচুর দর্শক দেখতে যাচ্ছে। রূপম? দেখো, সাগরনীল যে বিষয়টা বললো, আমার সাথে সাগরনীল একদিন কথা হচ্ছিল, আমিও কাইন্ড অফ এই বিষয়টাই বলবো। কারণ আমার মনে হয় যে যে অফার গুলো, এই ছবিটার কিন্তু প্রথম কথা টিকিট রেটটা অনেকটা কম। যে বড় বড় ছবিগুলো এসেছিল ঈদের ফিদের টাইমে টাইমে, সেই ছবিগুলো মানে সিকান্দার ফিকান্দার যদি ধরি বা হাউসফুলের, যেরকম 180, 240, আমাদের এখানে হাইল্যান্ড পার্কে না যে কোনো ছবি আসলেই সেই টিকিটের বা ফুড স্কোয়ারে 180, 250 খরচে পৌঁছে যায়। সেখানে আমি কালকে 140 টাকায় সিনেমাটা দেখেছি। এবার বিষয়টা হচ্ছে যে এই যে বোগো অফার বা হচ্ছে সিঙ্গাড়া, মানে সিনেমার টিকিট কাটলে সিঙ্গাড়া দেবে, একটা টিকিট কাটলে একটা টিকিট ফ্রি, 99 টাকা, এই অফার তো আমরা এবছর দেখলাম কতগুলো ছবিতে দিল, কিন্তু সেই কোনো ছবি কিন্তু হেলদি নাম্বারের কালেকশন দিয়ে স্টার্ট করতে পারেনি, বা একটা ম্যাসিভ যে নাম্বার আনবে সেটা আমরা দেখতে পারিনি। আর বিষয়টা হচ্ছে যেটা সাগরনীল বললো যে কর্পোরেট বুকিং মানে আগেও হয়েছে, বা হচ্ছে ব্লক সিট রেখে দেওয়া সেটাও হয়েছে। তো আমরা না এগুলো তো বাদ বাকি অনেকগুলো ছবিতে পরপর দেখলাম। স্ত্রী 2 এর সময় শোনা গেল, ছাওয়ার সময় শোনা গেল, কিন্তু ছাওয়া ছবিটা তো ব্যবসা করেছে। ছাওয়া ছবিটা এই 600 কোটি কালেকশন, তার মধ্যে অর্গানিক ভাবে তো 500 কোটির কালেকশন ছবিটা করেছে, জেনুইনলি করেছে। আমাদের সাথে একবার দেখা হয়েছিল হচ্ছে কোমাল নাহাটার, আমি আগেও ইয়েকে ভাগনকে বলছিলাম। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, এই যে কর্পোরেট বুকিং বলা হয়, ছবিগুলোর নাম বলা হচ্ছে, সেই ছবিগুলোকে তাহলে কালেকশন করেনি? তখন আমাকে একটা কথা বলেছিল, তখন ওই পাবেলদা রুদ্রদা সব ছিল, অরিত্র তো ছিল। তখন উনি বলছিলেন যে না, কালেকশন করা হয়নি এমনটা বিষয়টা না,
সেই ছবিটা হয়তো 500 কোটি করেছে, হয়তো সেখানে আমার ছবিটাই হয়তো এই আগের রেকর্ডটা ভেঙে দিয়ে 600 কোটি করলো, এখানে হয়তো 100 কোটির বা একটা 50 কোটির একটা বাড়িয়ে নাম্বার বলা, বা সেখানে একটা ব্লগ বুকিং করা, বা সেখানে 50 কোটি ইনভেস্ট করে কর্পোরেট বুকিং করা, এটা হতে পারে। একটা 100 কোটি ছবি কামিয়েছে, সেটাকে 400 কোটি বলে দেওয়া, এটা সম্ভব না, এটা করা যায় না। যদি সেটা করা যেত, তাহলে আজকে বড়ে মিয়া ছোটে মিয়া, সিকান্দার, হাউসফুল 5 এই সব ছবিগুলোর ক্ষেত্রেই করা যেত। এই ছবিগুলো বক্স অফিসে হিট হয়নি, বাট ছবিগুলোকে ব্লকবাস্টার সুপার হিট বলে দেওয়া। আর একটা জিনিস আমার মনে হয় যে তুমি একদিন ওরকম ব্লগ বুকিং করতে পারবে, দুদিন করতে পারবে, কিন্তু 4 নম্বর দিন 5 নম্বর দিন থেকে বোঝা যায় ছবিটা লোকে দেখছে কি দেখছে না। আর আমি জেনুইনলি এটা লক্ষ্য করেছি, সাইয়ারার কিন্তু হাইপ আছে, গ্রাউন্ড লেভেলে সাইয়ারার হাইপ রয়েছে। কারণ এখানে নবীনায় তোমার এরকম ভাবে লোকে বুকিং করছে, এরকম ভাবে লোকে দেখছে, যে ভিড়টা আমি দেখছি, আজকে যে ভিড়টা দেখলাম সেটা ম্যাসিভ। মানে সেটা একটা বড় ছবি আসলে একটা জওয়ানের সময় দেখা যায়, কিন্তু এরকম ভাবে। আর এই ভিড়টাই আমি দেখেছিলাম কিন্তু 4-5 বছর আগে কবির সিং এ। ঠিক আছে, কবির সিং এ কিন্তু আর্টিকেল, ওই যেটা আর্টিকেল 15, আয়ুষ্মান খুরানার ছবি এসছে হল ফাঁকা, তার পরের শোতে 2 সপ্তাহ পরে কবির সিং লোকে লাইন দেখছে। তো এটা আমি দেখেছি হতে। তো আমার মনে হয় না, যে 5%। বল। অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে আমি বলছি, আমি অতীন্দ্রতে অ্যাকচুয়ালি ছবিটা মানে দেখতে যাবো ঠিক করেছিলাম। আমি শো আছে দেখে নিয়েছি, দেখে আমি বিন্দাস আছি যে টিকিট তো হলে গিয়ে কাটি নর্মালি। সাইয়ারের ক্ষেত্রে যে এরকম হয়ে যাবে যে আমি টিকিট পাবো না, এটা আমি এক্সপেক্ট করিনি। তো আমি অতীন্দ্রতে আগের দিন দেখছি যে হাউসফুল হয়ে গেছে। আমাকে দূরে গিয়ে ছবিটা দেখতে হয়েছে, আমি আমার বাড়ির কাছে হলে দেখতেই পারিনি ছবিটা, কারণ ওটা হাউসফুল হয়ে গেছে, দুটো সিটও ফাঁকা ছিল না। মানে সামনেও যে ফাঁকা থাকবে সেইটুকুও ফাঁকা ছিল না। তো যে কারণে আর ছবিটা আমাকে দূরে গিয়ে দেখতে হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর একটা খুব ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয়, যে এই যে আজকে কর্পোরেট বুকিং হচ্ছে, সেটা যে কোনো ছবির ক্ষেত্রে, আমি শুধু সাইয়ারের ক্ষেত্রে বলছি না, এটা হচ্ছে তার পেছনে কারণ কিন্তু আমরা সবাই, মানে আমরা অডিয়েন্সরা, মানে বক্স অফিস নাম্বারকে এত বেশি ইম্পর্টেন্স আমরা দিয়েছি, আমি নিজেকে ইনক্লুড করে না বলছি, না না শাওনি, যে এক কারণে সেকেন্ড, কিন্তু মেকাররা আমি তোমাকে বলছি এক সেকেন্ড। অডিয়েন্স নাম্বারকে প্রাধান্য দিয়েছে, অডিয়েন্স নাম্বারটা জেনেছে কাদের থেকে? অডিয়েন্সকে হ্যাঁ হ্যাঁ, জানিয়েছে কে? 100%, এই যে 100%। আমির খান এখন এই রিসেন্টলি সিতারে জামিন পার বা তার আগে লাপাতা লেডিজ নিয়ে খুব কান্নাকাটি করছিল না, যে কেন তোমার ভালো হয়েছে না খারাপ হয়েছে, তোমার নাম্বার নিয়ে জেনে কি লাভ? প্রথম বলিউডে নাম্বার দেওয়া কে শুরু করেছে না? আমির খান, হুম হুম গজনি থেকে। নাহলে পাবলিক জানলো কি করে গজনি 100 কোটি টাকা কালেকশন করেছে? হুম হুম। তার আগের বছর ওম শান্তি ওম 86 কোটি টাকা ব্যবসা করেছে, সেটা কিন্তু ওরা পাবলিকলি বলেনি। চাক দে ইন্ডিয়া সেই সময় মাল্টিপ্লেক্সে রিলিজ করেনি, ঠিক আছে, মাল্টিপ্লেক্সের সাথে ওয়াইআরএফ এর ঝামেলা হয়ে গেছিল। চাক দে ইন্ডিয়া কিন্তু পুরো আউট অ্যান্ড আউট ওরকম কমার্শিয়াল ছবি নয়, তা সত্ত্বেও 65 ক্রোর্স প্লাস ব্যবসা করেছিল, আমার মনে আছে পেপারে বেরিয়েছে। তো সেটা কিন্তু, সেটাকে নিয়ে কিন্তু ওয়াইআরএফ আলাদা করে কোনো লোগো বার করে সেটা পাবলিসিটি করে পার্টি করেনি। গজনি ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম যেখানে 100 কোটির পার্টি করেছে, 100 কোটি এরকম কেকের ওপর লিখে, এবং সেটাকে মিডিয়া দিয়ে টেলিকাস্ট করিয়েছে। 200 কোটির প্রথম নাম্বার 3 ইডিয়টস আমির খান বলেছে। আজকে আমির খান কিন্তু একটা ড্রামা ফিল্ম করে যখন নাম্বার দিতে পারছে না, তখন লোককে গিয়ে বলছে যে নাম্বার দেখছো কেন, এই করছো কেন। এটা লোককে শুনিয়েছে কে? এই 100 ক্রোর ক্লাব, এই যে টার্মটা, এটা অডিয়েন্সকে চিনিয়েছে কে? ওরাই চিনিয়েছে। ওরা তখন নিজেদের স্বার্থে চিনিয়েছে। ঠিক ঠিক। এখন এটা অডিয়েন্স এত বেশি মজা পেয়ে গেছে যে অডিয়েন্স এখন নাম্বার ছাড়া কিচ্ছু বোঝে না। এবার এখন ওটা ওদের ব্যাকবাইট করছে, বুঝতে পারলে? যে আজকে এই যে কর্পোরেট বুকিংটা ওরা করছে, এটা এখন নিজের বেনিফিটের জন্য করছে, তো যে ইনিশিয়াল বাজটা ক্রিয়েট করবার জন্য আমি একটা পাবলিসিটির মতো করে টিকিট কেটে নেবো, কি হোয়াট এভার যাই করবো। এটাও তুমি দেখবে ঘুরে একদিন ওদের কাছে ফেরত আসবে, এবং আসবেই আসবে, তুমি দেখে নিও। অডিয়েন্সের মনের মধ্যে ধরো ধরো সাইয়ারার ক্ষেত্রে আমি যেটা দেখলাম, যে অডিয়েন্সের যেটা পার্সপেক্টিভ সেটা হচ্ছে যে সাইয়ারা জেনুইনলি কালেকশন করছে, যেটা আমার নিজেরও ব্যক্তিগতভাবে পার্সপেক্টিভ, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে সাইয়ারার ক্ষেত্রে পার্সপেক্টিভটা এরকম, কিন্তু অন্য অনেক ছবির ক্ষেত্রে কিন্তু পার্সপেক্টিভটা সেরকম থাকে না। তখন কিন্তু থাকে অনেক না। দর্শকই সন্দেহ করে যে আচ্ছা এই ছবিটা এরকম সাকসেসের হওয়া উচিত নয়, এটা কর্পোরেট বুকিং এর দ্বারা হচ্ছে। সবসময় আর্টিকেল না থাকলেও কিন্তু অনেক সময় অডিয়েন্সের পার্সপেক্টিভ এরকম হয়। এখানে এবার একটা সেই বিষয় আছে। ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে অডিয়েন্সের এই যে বিশ্বাসটা, সেটা ধীরে ধীরে যখন নষ্ট হতে শুরু করছে, 2 বছর 3 বছর তারপর বক্স অফিস নাম্বারের উপরে কোনো ট্রাস্টই থাকবে না। না, অডিয়েন্স বুঝে এটা যাবে যে খেলাটা এইটা। সাগরনীল এটা যেটা বলছে যে অডিয়েন্সের এটা মানে মনে হয় যে এটা সাইয়ারার ক্ষেত্রে মনে হচ্ছে না। আমি বলছি সাইয়ারা যদি সাপোজ 300 কোটি করেও ফেলে, তাও না সাইয়ারা নিয়ে কর্পোরেট বুকিং এ এত প্রশ্ন আসবে না। ঠিক আছে, মানে আমি বলছি যদি কোনো আর্টিকেল নাও বেরোয়, কারণ কিন্তু যতটা আর্টিকেল পাঠানোর সময় বেরিয়েছে, ততটা আর্টিকেল কিন্তু স্ত্রী টু এর সময় বেরোয়নি। দেখবে যতটা প্রশ্ন পাঠানের ক্ষেত্রে উঠেছিল, তার থেকে কম প্রশ্ন উঠেছে স্ত্রী টু এর বেলা, আরো কম প্রশ্ন উঠেছে ছাওয়ার বেলা। এবার বিষয়টা হচ্ছে যদি মানে কর্পোরেট বুকিং এটা এরকম হয়ে থাকে,
আর আরো প্রশ্ন উঠবে, আমি বললাম যে সাইয়ারার ক্ষেত্রে আরো কম প্রশ্ন উঠবে। এবার বিষয়টা হচ্ছে যে শাহরুখ খানের বেশি প্রশ্ন, তাহলে কি পাঠানের বেশি কর্পোরেট বুকিং করেছে, পরের গুলো কম? দেখো, আমাদের কারো কাছেই কিন্তু প্রমাণ নেই, আমরা যাই বলছি সেটা আর্টিকেল দেখে অ্যাজিউম করে বলছি। বিষয়টা হচ্ছে শাহরুখ খান কিন্তু সুপারস্টার, তার তো হেটার্সও রয়েছে। তো যদি কালকে ঋত্বিকের ছবিটা আসে, এটা নিয়ে আরো বেশি চর্চা হবে যে এখানে কর্পোরেট বুকিং কত রয়েছে। কিন্তু যখনই স্ত্রী টু আসবে, যেহেতু ওটা ফ্রাঞ্চাইজিটার ফ্যান আছে, কিন্তু ওখানে পার্টিকুলার শ্রদ্ধা কাপুর বা রাজকুমারের একটা ফ্যান ক্লাব নেই, তখন এই প্রশ্নটা আসবে না। কিন্তু পরশুদিনই যখন আবার সালমান খানের ছবি করবে, তখন শাহরুখ খানের ফ্যান্সরা বা অজয় দেবগনের ফ্যান্সরা অনেক বেশি প্রশ্ন তুলবে। তো এটা আমার মনে হয় ফ্যান ওয়ারের জন্য আরো বেশি স্প্রেড হয়। না, আর ব্যাপারটা কি বলতো, আমি একটা দিন না ভিডিও বানিয়েছিলাম রিলিজের আগের দিনকে। আমার একটা কথাই বলে বক্তব্যটা, আমি না একটা আমি জিনিস বলে নিই। তুমি তোমার কথা আমি শুনছি, আমি এটা আগে বলছিলাম, তুমি কাটলে। সেটা হচ্ছে যে একটা বিষয় কিন্তু দেখো, জেনুইন যেটা হচ্ছে সেটা আরো একটা প্রুফ হচ্ছে সান অফ সর্দার 2 এই মোমেন্টে এসে পিছিয়ে গেল। সান অফ সর্দার 2 কিন্তু নেক্সট উইক আসার কথা, ছবিটা 1 আগস্ট চলে গেল। ঠিক আছে, মানে ছবিটা কিন্তু মুভ করার কোনো কারণই নেই, এতদিন মুভ করলো না, ট্রেলার সব চলে এলো। কিন্তু এই আজকের যে হাই কালেকশন দেখে নিয়েছি, আজকে তো ছবিটার যা রেঞ্জ, ছবিটা যা কালেকশন ধরছে বলছে, তো আগামীকাল তো এই ওরা বুঝে গেছে এই ছবিটা সহজে ডাউন হবে না, উল্টে সান অফ সর্দার 2 মারাত্মক ভাবে চাপ খাবে, এবং ছবিটা মানে 1 আগস্টে গেল। এটা কিন্তু অ্যাকচুয়ালি অজয় দেবগানের জন্য খুবই লজ্জার, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এত এটাই বলছি, বছরের একটা সুপারস্টার তার একটা ছবিটা সিকুয়াল ছবি। স্যান্ডউইচ হবে, এবং সান অফ সর্দার 2 মানে স্যান্ডউইচ হবে এবার। এমন একটা পজিশনে গেল 1 এক্স্যাক্টলি। আগস্ট, পরে তো ছবিটাকে এমনি ছাড়তে হবে না, শো। উল্টে সান অফ সারদারের জন্য ক্ষতি হবে হচ্ছে ধাড়াক 2 এর। ধাড়াক 2 1 আগস্ট আসছে, ধাড়াক 2 এর ক্ষতি হবে সান অফ সারদারের জন্য। কিন্তু আমার বিকজ মনে হয় শো হবে খেয়ে নেবে না। না, না, আমার শো মনে হয় তো খেয়ে নেবে না ইনিশিয়ালি। কিন্তু আমার মনে হয় কি যে সান অফ সর্দার 2 এর থেকে ধারা একটু বেটার ছবি হবে, আর এমনি হেভি ছবির রিমেক, ওটা বেটার ছবি হবে। এবং ওই ছবিটার একটা না মিনিমাম অডিয়েন্স থাকবে, কারণ ওই ছবিটার প্রোমো লোকে পছন্দ করেছে। যদি গানগুলো একটু মোটামুটি ভালো হয়ে যায়, ওই ছবিটার দেখবে রেসপন্স সান অফ সর্দারের থেকে বেটার হবে। আমার আমার তো দেখো, বলো কি আমি রিলিজের আগের দিন একটা ভিডিও করেছিলাম, আমি দেখলাম লোকে ওটাতে প্রচন্ড ক্ষেপে গেছে। কিন্তু আমার পয়েন্টটা লোকে বুঝতে পারলো না। আমার কথা হচ্ছে, এই কোমাল নাহাটা তুমি দেখবে স্কাই ফোর্স এর বেলায় আলাদা আলাদা করে ইন্টারভিউ দিয়েছে, লিখেছে, বলেছে যেটা কর্পোরেট বুকিং হচ্ছে, বা একটা জিনিসকে হাইলাইট করেছে যে 50% অফের যে কুপনটা দিয়েছিল স্কাই ফোর্স, দেখবে স্কাই ফোর্স এর টিকিট কাটলে মানে আরো বেশি দিয়েছিল, মানে 70% 75% অফও দিয়েছে। তো এরকম কুপন যে দিয়েছিল ওটা নিয়ে বলেছে যে 75% অফ দিয়ে তুমি ধরো 50 টাকায় দেখছো, কিন্তু বাকি টিকিটের টাকাটা প্রডিউসারকে দিতে হচ্ছে। এবার সাইয়ারাও ডে ওয়ানে কিন্তু এটা করেছে, 50% অফ। সাইয়ারাই কুপন কোডটার নাম ছিল। এবার আমার কথা হচ্ছে কি, যে তাহলে তুমি এই বেলাতে বলছো না কেন? এই বেলাতে তুমি বলছো যে মেটিওরিক ভাবে চলছে, অ্যাডভান্স শো, মানে রাত্রির বেলা শো অ্যাড হয়েছে, ম্যামথ কালেকশন হচ্ছে, কিন্তু স্কাই ফোর্স কে এক্সপোজ করার সময় তুমি এসে 4টে জায়গায় ইন্টারভিউ দিচ্ছ, কন্টিনিউসলি লিখে যাচ্ছ কেন? তাহলে বোঝা যাচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স আছে, মানে একটাতে তুমি টাকা পেয়েছো, একটাতে পাওনি, এরকম একটা কোনো এজেন্ডা ড্রিভেন ব্যাপার আছে ব্যাপারটার মধ্যে। এই কথাটা ঠিক, একদমই ঠিক কথা। কারণ আর যদি প্রোমো কোডের ব্যাপারটা যদি ওদের জন্য অ্যাপ্লিকেবল হয়, এখানেও অ্যাপ্লিকেবল। তার মানে কি, যে কালেকশনটা যেটা হয়েছে তার 50% আমাকে ধরতে হবে, বাকি 50% প্রডিউসার দিয়েছে। মানে যদি 20 কোটি টাকা কালেকশন বা 21 কোটি টাকা কালেকশন হয়, তার মানে 11 কোটি অ্যাকচুয়াল কালেকশন হয়েছে, বা 10.5 কোটি অ্যাকচুয়াল কালেকশন হয়েছে, বাকিটা যশ রাজ দিচ্ছে। ব্যাপারটা তো সেরকম দাঁড়াচ্ছে না? তো তাহলে সেটা নিয়ে কেন কোনো আর্টিকেল হচ্ছে? তো এই ব্যাপারগুলো হয়ে যাচ্ছে কি বলতো, যে এগুলো হচ্ছে যাদের পাওয়ার প্লেয়ার, মানে যশ রাজ যেহেতু বড় প্রোডাকশন, ওদেরকে এই ছেলে মেয়েটাকে লঞ্চ করে দেখাতেই হবে, বিকজ এটা ওদের প্রপার্টি অ্যাসেট। এখন 3টে ছবি বানাবে এদেরকে নিয়ে। সো ওইভাবেই ওরা মিডিয়াটাকে ম্যানিপুলেশন করে নিচ্ছে। এই যে আমরা ভাবছি যে ওরা পিআর করছে না, ওরা ডাইরেক্টলি হয়তো ছেলে মেয়েটাকে এক্সপোজ করছে না, কিন্তু অন্যভাবে কিন্তু পিআর করছেই করছে। তো এবার আমার কথা হচ্ছে যে তাহলে ম্যাডক কি ভুল করছে? ওয়াইআরএফ এর বেলায় বলছো না, ম্যাডকের বেলায় বলছো কেন? ব্যাপারটা এটা না। না, আমি একটু ব্যাপারটা একটু লাইট করে দিই, অনিত পাড্ডা একটু ছবি করুক, আমি একটু দেখতে পেতে চাইবো অনিত পাড্ডাকে। করুক 3টে ছবি যদি করে ইয়াশরাজের সঙ্গে, তো একটু করুক, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আর ইয়াশ সুন্দর রাজের সাথে সুন্দর আবার ছবি জানো তো, করুক, প্রেমের ছবি ইয়াশ করুক। রাজের সাথে তুমি যদি একবার 3টে ছবির কন্ট্রাক্ট ভেঙেছো, যদি তার হ্যাঁ, কাজ করে শ্রদ্ধা কাপুর। তাহলে জীবনে কাজ করে না। শ্রদ্ধা কাপুর হচ্ছে তার বিগেস্ট এক্সাম্পল। একটা ভেঙে, এই আশিকি টুই করেছিল কন্ট্রাক্ট ভেঙে, আজ অব্দি নেয়নি ওকে। নাহলে শ্রদ্ধা কাপুরের অ্যাকচুয়ালি ডেবিউ কিন্তু ওয়াইআরএফ এর সাথে হয়েছে। হুম। লাভ কা দি এন্ড বলে একটা ছবি ছিল। তো ইয়ার আদিত্য কমান্ড চোপড়া এগুলো নিয়ে খুব পার্টিকুলার আর কি। আর ভানি কাপুরকে নিয়ে, সেটা আর বললাম না।
লোকে না চলো চলো আমরা অন্য টপিকে যাই। পেতে চায়, লোকে এরকম মজাই পেতে চায়। এই লোকে লিখবে 33.44 সেকেন্ডে অরিত্র দা বলে একটা হাসি, 32 না না, পয়েন্ট এই যে বাণী কাপুরকে দিয়ে এই যে দেখো আমি তোমাকে দেখাচ্ছি, মানে এগুলো অ্যাকচুয়ালি বললে আর কি হাসি পায়। এই যে থাগস অফ হিন্দুস্তান নিয়ে আমির খান আর আদিত্য চোপড়ার মধ্যে এই যে ঝামেলাটা, আমির খান এই যে দেখো পডকাস্ট গুলোতে এসব বলছে না যে সিনেমাটা ভুল হয়েছে, থাগস তো আমি আগে থেকেই জানতাম ফ্লপ করবে, ঠিক আছে, এগুলো কিন্তু হচ্ছে গা থেকে ঝেড়ে ফেলা, বুঝতে পারলে তো? ব্যাপারটা হচ্ছে কি, থাগস অফ হিন্দুস্তানে আমির খানের সাথে আদিত্য চোপড়ার ঝামেলাটা কি? আমির খান বলছে ফাতিমা সানা শেখ হিরোইন হবে, আর ও বলছে ভানি কাপুর হিরোইন হবে। এই নিয়ে বেসিক্যালি বাওয়াল, বুঝতে পারলেন তো? এবার এই নিয়ে বাওয়াল, এবার ও তারপরে ফাতিমাকে হিরোইন বানিয়েছে, আর ও কি করেছে, ফাতিমার রোল কেটে দিয়েছে। ওই জন্য দেখবে ফাতিমা একটা টাইমের পর ছবির মধ্যে নেই, অমিতাভ আর আমিরই রয়েছে। আবার আমির খান আবার জাস্টিফিকেশন দিচ্ছে যে ফাতিমা তো ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ওর তো আরো সিন থাকা উচিত ছিল। ইন্টারভিউতে নিজেই বলছে তার গল্পটা ভুলভাল হয়ে গেছে। বড় ছবি এইভাবেই হয়, ঠিক আছে তো, স্ক্রিপ্ট দেখে হয় না। আর ভানি কাপুরের সাথে এত মানে প্রেম যে এখনো চান্স দিয়ে যাচ্ছে। মানে শামশেরাই তো নালে বাণী কাপুরের মানে অ্যাকচুয়ালি তো শামশেরা ছবিটা বাণী কাপুরের করার কথাই না, মানে কোথা থেকে শামশেরাতে বাণী কাপুর? প্রপার একটা কাস্টিং রণবীরের বিপরীতে হওয়া উচিত ছিল। আমি বলছি যে এইখানে এখনো মানে এখন ধরো সিনেমাতে নিচ্ছে না তো, ওয়েব সিরিজও দিচ্ছে, মান্ডেলা মার্ডার হ্যান ত্যান, কিছু না কিছু দেবেই দেবে আর কি। আমার ভানি কাপুরের একটা কাজই খুব ভালো লেগেছিল, মানে খুব মিষ্টি লেগেছিল ওকে, সেটা হচ্ছে সুদ দেশি রোম্যান্স। মানে ওকে দেখে না ভালো ছিল না, আয়ুষ্মানের সাথে একটা ছবি করেছিল না, চণ্ডীগড় করে আসে কি, ওটাতেও ভালো ছিল। তবে সুদ্দেশি রোম্যান্সে ওকে এত কিউট লাগছিল, যেটা সাগর অনিল বলছে, মানে হয় না যে দেখে চোখ ধাঁধিয়ে যায় যে কি মিষ্টি লাগছে, ওরকম আনুষ্কা শর্মাকে প্রথম রাবনে বানাদি জড়িতে দেখে কি ভালো লেগেছিল, কি সুন্দর দেখতে। তো ওরকম হয় মাঝে মাঝে আমাদের, না অডিয়েন্স ব্যাপারটা বুঝতে রিলেট করতে পারবে আর ঠিক আছে, আমরা পরের টপিকে আসি। নীরাজ পান্ডে, স্পেশাল অফ সিজন 2, একটা ডিরেক্টর যে একটা টাইমে পাথ ব্রেকিং স্টোরি টেলিং এনেছিল, সে এখন অ্যালগোরিদমের শিকার হয়েছে। এই একটা কথা দিয়ে আমি সাম আপ করতে পারি, আর কিচ্ছু আমি বলার নেই। মানে আমি সিরিজটা দেখার সময় খালি ভাবছি যে ভাই এটা কিভাবে বানিয়েছে। আমি যখন খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের সময় এই ব্যাপারটা অ্যাড্রেস করেছিলাম, আমি দেখবে ডিরেক্টরকে ইন্টারভিউ করেছিলাম, তখন তো লোকে তো বেঙ্গল চ্যাপ্টারের সাথে একটা ইমোশন জড়িয়ে ছিল, আমাদের এখানকার কাস্টিং ছিল বলে লোকে জিনিসটাকে ন্যাশনালি নেয়নি। স্পেশাল অফ সিজন 2 দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে ওটাই করেছে ভাই। পুরো অ্যালগোরিদম, পুরো রিলস, এইটা ওইটা এটা ওইটা এটা ওইটা, কোনো কানেক্ট মানে গল্পের সাথে কোনো কানেকশন নেই ভাই, কিছু না কিছু ইভেন্ট দেখিয়ে যায়। প্রকাশ রাজের যে গল্পটা, যেটা আর তুমি দেখেছো সব পুরোনো সিনেমার যা যা এলিমেন্ট ছিল সব ঢুকিয়ে দাও, মানে কিছুটা ওয়েডনেসডে, কিছুটা বেবি, কিছুটা আর দিয়ে প্লট গুলো মানে একটা প্লটে মেন প্লটের সাথে সাব প্লটটা কানেক্টেড থাকে। প্রকাশ রাজের এলিমেন্টটা আলাদা, অমুকটা আলাদা, ওই লাভ স্টোরিটা কেন ঢোকালো ভগবান জানে। তাহির রাজবাসীর মাঝখানে গায়েব, তবে লাস্টে এলো 2 মিনিটে মেরে দিল, কি হলো ওটা? না আমার সব থেকে মজা লেগেছে কোনটা জানো তো, একটা ক্যারেক্টার হেভি বিল্ড আপ দেয় আভায়। ও একটা শিপে গেল, সবাইকে এক নিমিষে মেরে দিল, ওকে এসে বললো চলো, বলে ওপরে নিয়ে গেল, গুলি করে দিল, ও পড়ে গেল, উঠেও গেল। আমি বুঝে গেলাম না মানে সিনটা মাইন্ডে ফেরত চলে এলো, এবং ফেরত চলে কি হলো মিশন মানে এলো, দড়িবে উঠলো, ব্যাস, তারপর ওকে কাজে লাগলো না। আমি বুঝতেই পারলাম না ভাই এরকম রাইটিং এর মানে কি। এবং সব থেকে আমি হাসি পেলো ওই যে টম অ্যান্ড জেরি, ওই ব্যানার্জি এবং আরেকজন যে, যারা দুজন আগের বার ওকে মানে ওকে ইনভেস্টিগেট করছিল, এবার ওদেরকে ইনভেস্টিগেশনের ওপারে রেখেছে। কিন্তু ওই যে জিনিসটা আমি ভাবলাম এটা দিয়ে মজা শুরু হবে, অনেক কিছু জানা যাবে, ওই যে টোটাল ব্যাক স্টোরিটা ঢুকলো, তুমি বলো এই দুজন এমন কি ইনফরমেশন দিল যেটা মানে খুব জোরালো, বা যেটা জেনে মনে হলো আরে ভাই আগের বার যেটা হচ্ছিল। ভাই টোটা রায় চৌধুরী অত ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তার ডায়লগ সিন কটা আছে, ডায়লগ কটা দিচ্ছে 3 থেকে 4টে, বাকি সময় দেখলাম এইদিকে মারামারি করছে, ওইদিকে মারামারি করছে, এখানে দৌড়াচ্ছে, বাকি ভয়েস ওভারে ফ্ল্যাশ কাট। মানে বুঝতেই পারলাম যে ভাই এই চরিত্রটা তুমি বলছো এত ইম্পর্টেন্ট একটা এরকম লেভেলের স্পাই ছিল, এই ছিল, তার কোনো না বিল্ড আপ আছে, না কোনো ইন্ডিভিজুয়াল সিন আছে যে সে কিছু কথা বলছে, মানে ওটা পুরো ঝাপ 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 দেখিয়ে বেরিয়ে যাও, বলে দাও যে হ্যাঁ ও বড় স্পাই ছিল, ব্যাস এইটুকু। আর তুমি ইয়ের কথা বললো, আগের বার স্পেশাল অপস যে মেন ছিল, মানে দেখো কে ক্যামেরা আছে, কিন্তু পুরো মিশনটা যে তোমার পুরো নিয়ে গেল সেটা হচ্ছে ফারুক কারানের ক্যারেক্টারটা।
তুমি বলো ওকে এবার কোথায় রেখেছে? মানে ফার্স্ট এপিসোড, সেকেন্ড এপিসোড, থার্ড এপিসোডে ও 1 মিনিট করে করে সিন পেয়েছে। নেই ও। প্রকাশ রাজের প্লটটা তো আমি ভাবলাম কি, যেটা সাগরনীলকে আমি একদিন বলছিলাম যে প্লটটা একটা টাইমের পরে না কানেক্ট হবে, যে প্লটটা আসবে এমন ভাবে আমাদের মানে মনে হবে আইস সালা এটা এই কারণে বুনতে বুনতে গেল। তুই ভাবো প্লটটার কোনো দরকারই নেই। যাকে ওরা দুজন গিয়ে সিয়ামিকের এবং আরেকজন গিয়ে যাকে ধরলো, ধরে বোটে নিয়ে আসলো, কি ওর নাকি হাতটা লক করেনি, ও নাকি পালিয়ে গেল, এ মুঝে বাঁচাও কিডন্যাপ কর রে, এটা কোনো সিন ভাই, এটা কি? মানে আমার এত হাসি লাগে যে কি হচ্ছে, মানে যা তার। আরেকটা ক্যারেক্টার যে চরিত্রটা বলেছিল যে আগার হিম্মত, আগের বিয়েতে বলেছিল যে হিম্মত সিং কো আগার কোই মারনে কি সোচেগা, ঠিক আছে, মানে ও যে ওই যে ক্যারেক্টারটা কি ভালো ছিল। আর নামটা বিনয় পাঠক, বিনয় পাঠকের ক্যারেক্টারটা যখন ওই থ্রেটটা দেবে যে ওকে যদি কেউ মারতে চায় তাহলে তাকে আমি বুঝে নেবো, তুমি ভাবো বিনয় পাঠক এখানে কি করলো, বিনয় পাঠকের না কি এখানে কিন্তু ক্যারেক্টার। আমি একটা কথা বলতে চাই এখান থেকে, যে এইটা কিন্তু আমার আমার মনে হচ্ছে, আমার গেস, যে যখন আমরা দেখতে পাবো না 1 সপ্তাহ পরে অরম্যাক্স এর নাম্বার আসে যে কত মিলিয়ন লোকে দেখেছে, আমার মনে হয় এটা একটা সুপার ডুপার হিট শো হতে চলেছে। বিকজ দিস ইজ দ্য ফিউচার, মানে কন্টেন্ট লোকে এইভাবেই কিন্তু কনজিউম করতে চাইছে। মানে এটা কিন্তু আমরা বলে কিন্তু কিছু করতে পারবো না, কারণ লোকে কিন্তু, তুমি দেখবে একটা জিনিস কি নোটিস করেছো, যখন সিরিজটা তুমি দেখছো তোমার কিন্তু কোনো গল্পের মধ্যে ফলো আপ না করলেও কিছু যাবে আসবে না, মানে তুমি জাস্ট চালিয়ে ছেড়ে দাও, ও গল্পের মতো ফাট 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 হচ্ছে, হ্যাঁ এটা দেখে নোটিস করেছো? এটা কিন্তু একটা নতুন রকমের স্টোরি টেলিং কিন্তু, মানে এটা কিন্তু মানে ওরা কিন্তু একটা অদ্ভুত জিনিস করছে কিন্তু। এবং তুমি জাস্ট ভাবো যে এইবার এইটা যদি ওয়ার্ক করে, এবার প্ল্যাটফর্ম কিন্তু এরকম শো বানাতে বলছে, তখন রাইটার আর ডিরেক্টরদের পক্ষে এই জিনিসটা কতটা চ্যালেঞ্জিং বুঝতে পারছো, এরকম ভাবে একটা জিনিস লেখা। কারণ এরকম তো হতে পারে না যে যে এরা তো অর্গানিক্যালি তো এটা বানাতো না না। এটা হেভি বলেছে, মানে তুমি দেখো না দেখো তোমার কি যায় আসছে না, ভালো বলেছে। তুমি ভাবো এরকম এটা সেকেন্ড ভিউইং এর জন্যই বানানো হয়েছে শোটা, পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা কনসেন্ট্রেশন লাগছেই না সিরিজটা দেখার সময়, মানে আমি তো কোনো গল্পকে ফলো করারই দরকার নেই, যে কোনো ক্যারেক্টার কি, কারণ ক্যারেক্টারে তো কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। আর তুমি দেখবে জিনিসটা পুরো অ্যালগোরিদম কেন ফলো করছে, তোমাকে দেখবে যে একটা পার্সোনাল লাইফের একটা বেসিক ক্রাইসিস দিতে হবে বলে মেয়েটা গিয়ে এরকম বারে দুবার মদ খেলো, ওই সিনটা 1 সেকেন্ড, আর তুমি দেখবে কনফ্লিক্ট রেজলিউশন একই সাথে, মানে যখন ও জানতে পারলো এটা খারাপ হলো, আবার রেজলিউশনের সঙ্গে সঙ্গেই হয়ে ওটা মিটে গেল, ব্যাস ওই সাবপ্লটটা ওখানেই শেষ, আবার পরে। হ্যাঁ, আর তুমি দেখবে যে স্পেশাল অপসে এই কেকে মেননের সাথে ওর ওয়াইফের রিলেশনশিপটা এত সুন্দর না, মানে সিজন 1-এ যেরকম ভাবে দুজন বলবে যে মানে এরপরে যখন মেয়ে হাত থেকে বেরিয়ে যাবে তখন বলবে, তখন আমি গিয়ে ফাটিয়ে দেবো ব্যাঞ্চুদ। আমি আগের দিন রিলসটা দেখছিলাম, ওর বউ বলছে এরকম ভাষা তুমি, আমি জানি আমি রিল্যাক্স আছি, তুমি ওর পিছনে দুটো লোক রেখে দিয়েছো। সিজন 2-তে পার্সোনাল যে লাইফটা সেটা ওয়ার্কই করছে না, মানে সেটা এতটাই তাড়াহুড়ো করে হচ্ছে যে মেয়েটা এবার বাবার থেকে দূরে চলে যাবে, বাবা ভাববে আমি যেটা বলেছিলাম সেটাই সেটাই সত্যি হলো, দেখো ও আমাকে এক্সপেক্টই করলো না, মানে আমাকে মানে আমার কাছেই আসলো না। পুরো বিষয়টা এরকম ভাবে যাবে, আমাদের এক্সপেকটেশন হবে যে ঠিক আছে ওদের রিলেশনশিপটা পুরো খারাপ জায়গায় চলে গেল, হঠাৎ করে মেয়েটার রিয়েলাইজেশন হবে যে বাবা বাঁচাচ্ছে, বা এমন জায়গায় পুরো বিপদে পড়বে যে ওর বাবা এত কিছু কাজ করতে 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 ঠিক মেয়েকে বাঁচিয়ে দেবে। ঠিক আছে, মানে যেটা তুমি ভাবো ফ্যামিলি মানে কি সুন্দরভাবে ওটা যুক্ত হয়েছিল, যে ওর মেয়েকে কাজে লাগালো এবং শ্রীকান্ত গিয়ে ওর মেয়েকে বাঁচালো, ওকে এলিমিনেট করলো, কি সিন, মানে পার্সোনাল লাইফ এবং প্রফেশনটা কিরকম ভাবে মার্জ হয়ে গেল। মানে খুব জানি না, আমি মানে নীরজ পান্ডের থেকে আমার মানে প্রচন্ড হতাশ হয়েছি আমি, আমি জানি না এর আর পরবর্তীতে। না নীরাজ পান্ডের আমার যা মনে হচ্ছে নীরাজ পান্ডের ফেরা খুব টাফ আছে, মানে আর হয়তো নীরাজ পান্ডেকে আমরা পাবো না হয়তো, যা মনে হচ্ছে। না কিন্তু হি উইল মেক আ লট অফ কন্টেন্ট ফর ভেরিয়াস প্ল্যাটফর্ম, ওর কিন্তু প্রোডাকশনে প্রচুর কাজ চলছে, ইমরান হাসমিকে নিয়ে একটা কাজ চলছে তাস্কারি বলে, এবং দ্য প্ল্যাটফর্মস আর অ্যাকচুয়ালি হ্যাপি উইথ হিম, বিকজ ও এই যে স্টোরি টেলিংটাকে মানে অ্যাচিভ করে নিয়েছে, ধরো যে রিলস বেসড স্টোরি টেলিং হোয়াট এভার, এটা কিন্তু প্ল্যাটফর্মরা কিন্তু ভেরি হ্যাপি, বিকজ ওর তো নাম্বার দিয়ে দিচ্ছে। না আমি বলবো এর থেকে না ফ্রিল্যান্সার বেটার ছিল, ফ্রিল্যান্সার এর থেকে বেটার ছিল। হ্যাঁ তবে একটা জিনিস চরিত্র লক্ষ্য করেছিলে ফ্রিল্যান্সারের ক্ষেত্রে, ফ্রিল্যান্সার কিন্তু একটা গল্প দিয়ে চালিয়ে দিয়েছে, ফ্রিল্যান্সার আর চেঙ্গিস, দেখো ক্লাইম্যাক্স ভাবো একই, সেম ক্লাইম্যাক্স তো, একজনকে সেম দেখতে নিয়ে, ঠিক আছে, ওকে দেখে এয়ারপোর্টে এক্সিট করবে, ঠিক আছে, পুরো চেঙ্গিস এটা এয়ারপোর্ট ক্লাইম্যাক্স তো বহুদিন ধরেই চলছে, ওটা ছেড়ে বেরোতে পারছে। বেসিক্যালি ও ইন্সপায়ার্ড হচ্ছে আর্গোর থেকে, রিসেন্টলি সাগর নীল আর্গোর রিভিউ করেছে, আর্গোর যে ক্লাইম্যাক্স
ওখান থেকেই তো ইন্সপায়ার্ড, বেবি ক্লাইম্যাক্সটা তো ওখান থেকে ইন্সপায়ার্ড, হেভিলি ইন্সপায়ার্ড। তো যাই হোক, ধারাক টু নিয়ে তোমাদের কি মনে হচ্ছে? ধারাক টু কিরকম হবে? ধারাক টু তে মুভ করি। সাগরনীল বল। সাগরনীল অরিজিনাল তামিলটা দেখেছো, যেটা থেকে ধারাক টু রিমেক হচ্ছে? অরিজিনাল ছবিটা আমার দেখা নেই, অরিজিনাল ছবিটা দেখা নেই বলে আমি ট্রেলারটা রিভিউ করি। ওটা মারি সেলভারের ছবি, হেভি ছবি। ওটা মারি সেলভারের ছবি, পিয়ে রঞ্জিতের ছবি না? মারি সেলভার আছে ওই ছবিটা দেখা হয়নি বলে আমি ট্রেলারটা রিভিউ করিনি। তবে ট্রেলারটা মানে আমার যা মনে হলো পারফরমেন্স ভালো, ঠিক আছে। এবার দেখা যাক যে ছবিটা কিরকম হয়। ট্রেলারটা ভালো লেগেছে আমার, ঠিক আছে, কিন্তু অরিজিনালটা দেখিনি বলে আমি খুব বেশি ওপিনিয়ন দিতে চাইছি না। অরিজিনালটা দেখবো সিনেমাটা দেখার আগে। রূপম, অরিজিনালটা নামটা কি একটু কঠিন যেন, পাড়ি এরম পেরুমাল নাকি এরম টাইপের নাম। পেরুমাল বিএবিএল। হ্যাঁ, ওই ছবিটা মানে আমাকে ছবিটা না কেন বসিয়েছিল আমি বলছি। ওই ছবিটার কুকুরের সাথে একটা জায়গা রয়েছে, মানে কেমিস্ট্রি রয়েছে ব্যাপক, ওটা ব্যাপক। ওটা ছবিতে একদম শুরুতেই আসে, মানে ডিজাস্টারটা শুরুতেই আসে। হ্যাঁ, ওটা যে হবে না, মানে ওটাতে তুই মানে এটা কি হলো, ওটাই কাঁদিয়ে দেবে এরকম। এবং তারপর ছবিটা যে জায়গায় পৌঁছে যায়, এবং ছবির এন্ড নোটে ওই যে মানে ওর যে স্বীকারোক্তির ওই স্টেটমেন্টটা, ওটা না মানে অন্য লেভেলেই। আমার ওটা হেভি হেভি লেগেছিল ছবিটা। ওটা একটা কাল্ট ছবি। এবার এই ছবিটা যে ওই ছবিটা রিমেক, এটা আমি জেনেছি পরে, মানে অ্যানাউন্সমেন্ট আমি জানতাম না। এবং ট্রেলারটা দেখে আমি বুঝতে পারছিলাম সোলটা ওটাই, কিন্তু অনেক কিছু চেঞ্জ করেছে মনে হচ্ছে আমার। কারণ এখানে কুকুরের বিষয়টা আমি জানি না রাখবে কিনা, জানি না আর করতে পারবে বলে আমার মনে হয় না কুকুরের জায়গাটা। তবে এই ছবিটার মধ্যে অনেকটা চেঞ্জ করেছে মনে হচ্ছে, ব্যাপারটা একটু সফট করেছে, অতটা ডার্ক করেনি বিষয়টা। আর এখানে তৃপ্তির পারফরমেন্সও ভালো লাগছে, আর সিদ্ধান্তের পারফরমেন্সও ভালো লাগছে। তবে অরিজিনালটার মতো লাগছে না। তবে এই ছবিটা আমার মনে হচ্ছে ভালো হবে। আমি যদি এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে দেখি, ছবিটা ভালো হবে। এবং এই ছবিটার গানগুলো আশা করছি ভালো হবে। যদি ছবিটা ভালো হয়ে যায় না, এই ছবিটা একটা মিনিমাম অডিয়েন্স কিন্তু আনতে পারবে, ছবিটা মিনিমাম বিজনেসও করতে পারবে। কারণ এই ছবিটার কাছে 2 সপ্তাহের উইন্ডো আছে, তার মধ্যে শো কমে যাবে। সাইয়ারা যদি ভালো আরো চলতে থাকে সেই সময় সন অফ সর্দার 2 শো নিয়ে নেবে। বাট ছবিটা যদি ভালো হয় আমার মনে হয় একটা ব্যবসা করতে পারবে। কারণ এই বছরটা পুরো রোম্যান্সের বছর, রোমান্টিক ছবি পর এসেই যাচ্ছে। তো এটা ভালো কিছু করতে পারে বলে আমার মনে হয়। তৃপ্তি যে কারণে ক্রিটিসাইজ হচ্ছিল, যে তৃপ্তি একই টাইপের ওই গ্ল্যামারাস হওয়ার জন্য ছবি করে যাচ্ছে, একরকম ক্যারেক্টার পাচ্ছে, তৃপ্তির কিন্তু তারা কালা দেখেনি, তৃপ্তির বুলবুলে পারফরমেন্স দেখেনি। তো তৃপ্তি কিন্তু ভালো অ্যাক্ট্রেস। তো আবার না সেই একটা মানে জিনিস দেখা যাচ্ছে, তৃপ্তির একটা ভালো পারফরমেন্স আমরা পেতে পারি। এটাই বলো অরিত্র, বলো। আমার কি বলতো, আমার না মানে এই যে ধারাক যে ফ্র্যাঞ্চাইজটা তৈরি করছে কারণ জোহর, প্রথম পার্টটাও রিমেক ছিল, সেকেন্ড পার্টটাও রিমেক। আর ফার্স্ট পার্টটা একটা মারাঠি সিনেমার রিমেক ছিল, সাইরাটের রিমেক ছিল। সাইরাট কিন্তু তুমি যদি দেখো, সাইরাট ইটসেলফ কিন্তু লাভ স্টোরি ছিল। ইট ওয়াজ এ লাভ স্টোরি যেটার মধ্যে কাস্টের একটা অ্যাঙ্গেল ছিল। এবার ওরা যখন ধারাক রিমেক করেছে, ওরা কিন্তু কাস্টের অ্যাঙ্গেলটাকে পুরো অমিট করে দিয়েছিল। তাই জন্য দেখবে ক্রিটিসাইজডও হয়েছিল। তুমি যদি সেই সময় 2018-তে বেরিয়েছিল, ওই সময় যদি আর্টিকেল পড়ো, ওটা ক্রিটিসাইজড হয়েছিল যে ওটা অরিজিনালটার এসেন্সটা ক্যাপচার করতে পারেনি, কাস্টের ব্যাপারটা সরিয়ে ওটাকে গরিব লোক বড় লোক করে দিয়েছিল, সিম্পল রেখেছিল। এবার এই যে সেকেন্ড ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি মানে অরিজিনাল যে ছবিটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি লাভ স্টোরি নয়, মানে লাভ স্টোরি নয়। ওইখানে কিন্তু দেখবে মেয়েটার সাথে কিন্তু প্রেম অ্যাজ কিছু দেখায়নি কিন্তু, ঠিক আছে। এবার দেখবে এটা নিয়েও এটা ক্রিটিসাইজ রয়েছে, এটা আমি ট্রেলার রিভিউতে বলছিলাম যে এরা কিন্তু এটাকে লাভ স্টোরি হিসাবে ট্রিট করছে, তৃপ্তির সাথে কিসিং সিন হ্যান ত্যান এগুলো দিয়েছে, দেখবে ট্রেলারের মধ্যেই আছে। এবার আমার কথা হচ্ছে কি, ওই ছবিটার যে এসেন্সটা কি ছিল, যে ওদের কাজটা ওদেরকে এমন পিছিয়ে ধরে রেখেছে যে ভালোবাসা তো দূরের কথা, বন্ধুত্বটা অব্দি করতে পারছে না, কথা অব্দি বলতে পারছে না, বিয়ে বাড়িতে গেছে বলে মানে সেটা অব্দি অ্যাকসেপ্টেড হচ্ছে না, প্রেম তো অনেক দূরের আসছে। মানে ওই এসেন্সটা আমি জানি না বলিউডের পক্ষে আদৌ ওটা ক্যাপচার করা পসিবল কিনা। এই ছবিটা লাভ স্টোরির মতো করে ট্রিট করেছে, তাও এটাকে নিয়ে বাওয়াল হয়েছে, এটা অলরেডি রিলিজ পোস্টপন্ড হয়েছে। তাহলে অরিজিনাল ছবিটার মতো বানাতেই পারবে না। আমার কথা হচ্ছে যখন কারণ জোহর জানে এই জিনিসটা আগে থেকে যে এটা আমার পক্ষে বানানো সম্ভব নয়, আমার মার্কেটও ফিজেবল নয়, আমার সেন্সারও আমাকে পাস করতে দেবে না, আমার কথা হচ্ছে কেন করতে যাবো আমি, তার থেকে একটা অরিজিনাল লাভ স্টোরি করা অনেক বেশি বেটার ছিল এইরকম একটা ছবি করার থেকে।
কারণ আমার মনে হয় না যে ওরা ওই এসেন্সটাকে ক্যাপচার করতে পারবে বলে, ইম্পসিবল। বিকজ ওখানে কি মারি সেলভারাজ ওইখানে ওইটা বেঁচেছে, ওটা ওর নিজেরই জীবনের গল্প। তো ওইটা তুমি কি কি করে বাইরে থেকে ক্যাপচার করবে? তুমি ওটা ক্যাপচার করতে পারবে না, অসম্ভব ব্যাপার আর কি। এরকম সিনেমা রিমেক হয় না। যেরকম ওই একটা ছবি এলো না, বাড়াই বলে, বাড়াই, সে একটা বাচ্চা ছেলে কলার বাগানে কাজ করে, যেটা মারি সেলভারাজেরই ছবি। ওই ছবিটাও সেম, ওটা ওর ছোটবেলার গল্প। এবার ওটা কি তুমি তুমি আমি কেউ রিমেক করতে পারবে না ওটা, কারণ আমরা তো ওটা ফিলই করি না। ও তো ফিলটা করে, যেটা ফিল করেছে ও সেটাকে স্ক্রিনে তুলছে। ওটা হাউ ইউ উইল ক্যাপচার দ্যাট? মারি সেলভারাজ খুব ভালো পরিচালক। এই পরিচালকগুলো, এই মারি সেলভারাজ, ভেট্রিমারান, তুমি ভাবো মানে ধানুষের লাইন আপে সাথে এরা সব পর ধানুষ কি কি ছবি দেবে এবার, আরো ভাবো। না, আমার তো অ্যাকচুয়ালি রিসেন্টলি যে নারীবেটটা ছবিটা দেখলাম, আমার তো হলো ভেট্রিমারান যদি একটু একটু মানে 2 লেভেল উপরে চলে যায় কমার্শিয়ালে, তাহলে নারীবেটটা হবে ছবিটা। মানে নারীভেটটা ছবিটা দেখো, আমি তোমাকে বলছি, মানে শ্রাবণী বললো বলে আমার মনে পড়লো, নারীভেটটা ছবিটা, ওই ছবিটাতেও কিন্তু কুকুরের সাথে একটা রিলেশন আছে, ঠিক আছে? আর ওটাও একটা খুব ইম্পর্টেন্ট সিন। ওই কুকুর থেকে আমার মনে পড়লো নারীভেটটার কথা। নারীভেটটা ছবিটার মানে ছবিটা না আমার ভালোই লেগেছে, মানে ঠিক আছে ভালো ছবি, হেভি লাগছে না। ছবির ক্লাইম্যাক্সের যে মানে প্রি ক্লাইম্যাক্স এবং ক্লাইম্যাক্সের যে 30 মিনিট না, আমি তোমাকে বলছি, আমি এভাবে যদি ছবিটা দেখি, ছবিটা উঠে বসবো। ভাই ছবিটা এভাবে গিয়ার চেঞ্জ করলো যে ছবিটা এই লেভেলে উঠে গেল ছবিটা। আর ছবিটার যে ওপেনিং সিনটা আছে, যে ইয়ে না পালাচ্ছে টবিনো থমাস, আমি তোমাকে বেশি কিছু বলছি না, ওই জায়গাটা খালি স্টেজিংটা দেখো, একটা চা বাগানে ঢুকে চারিপাশ থেকে লাইট ঢুকছে, তুমি ওই স্টেজিংটাই উড়ে যাবে যে সারা কি করেছে ছবিটা। নারীবাট্টা ছবিটা দেখো, খুব খুব ভালো ছবি। না, আমার আমি তো তো আমার আমাকে দেখো ছবি রেকমেন্ড করছি, এরকম সোশ্যাল বেসড ছবি নয়। আমি আজকেই দেখছিলাম, সেটার নাম হচ্ছে ডিএনএ বলে। ডিএনএ, আচ্ছা, ডিএনএ হয় না, ডিএনএ, ডিএনএ, ডিএনএ আমাদের শরীরে থাকে ডিএনএ, ডিএনএ বলে নাম ছবিটা। তামিল ছবি, রিসেন্টলি বেরিয়েছে, হটস্টারে না কিসে পেয়ে যাবে আর কি। তো মানে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। কি ভালো সিনেমা! ওই নিমিষা বলে যে মেয়েটা আছে না, ও যে ডাব্বা নিমিষা কাকা ছিল, হ্যাঁ হ্যাঁ প্রচারে ছিল। হ্যাঁ নিমিষা ছিল, নিমিষা আছে। আর আথার্ব বলে একটা হিরো আছে না, তামিল হিরো আথার্ব, ও রয়েছে। সিনেমাটা দেখো, সিনেমাটা দেখো, হেভি লাগবে। মানে আমি ছবিটা যেভাবে শুরু হয় আর তারপরে যেদিকে চলে যায়, তুমি ভাববে যে আরে কি হলো। আর আমাদের মোহাম্মদ জিশান আইয়ুব আছে, ও একটা চরিত্র করেছে। ভালো ইন্টারেস্টিং ছবি, ড্রামা থ্রিলার, হেভি লাগবে। মানে ওখানে যে জিনিসটাকে দেখিয়ে যেভাবে দেখিয়েছে না, মানে তুমি অবাক হয়ে যাবে যে এটা কি দেখানো, এটা তুমি এক্সপেক্ট করিনি। মানে আমি ছবিটা না কোনো ট্রেলার ফেলার কিছু দেখিনি আগে, র্যান্ডম দেখা শুরু করেছি। আর আমি আরেকটা নোটিস করি, ট্রেলার বা একটা ছবির ব্যাপারে ধরো তুমি কিচ্ছু জানো না, তুমি যদি দেখা শুরু করো, সেই ছবি যা মজা দিতে পারে যদি ভালো ছবি হয়, এক্সট্রা অর্ডিনারি লাগবে আর কি। একদম, আমি এটা সম্পূর্ণরূপে এগ্রি করি। আমি একটা ছবি দেখলাম, সেটা না আর ইনস্টাগ্রামে মানে কয়েকটা পেজ রয়েছে, ওরা খুব ভালো রেকমেন্ড করে। একটা ছবি দেখলাম, ছবিটা কয়েকদিন আগে, এবছরের ছবি, কয়েকদিন আগে জি5 এসেছে। ছবিটার নাম হচ্ছে আগ্নাথাবাসী। আমি রিভিউ করলাম 2-3 দিন আগে। জি5 ছবিটা না কোনো জায়গায় জুয়ার টেকনিক আমি পেলাম না, কোথাও পেলাম না। লাস্টে আমি আর আমার একটা বন্ধু থেকে ধার করেছে জি5 সাবস্ক্রিপশনটা নিলাম, ছবিটা দেখলাম। অনেক তো ছবিটা দেখো সাগরের, ছবিটা দেখ। ছবিটা মানে কি বলবো তোমাকে, একটা পুলিশ অফিসার, যে ছবির নায়ক একটা পুলিশ অফিসার দেখাচ্ছে, তাকে না এত সাদামাটা দেখতে। আমি ভাবছি কি এ নায়ক ছবি, বিশ্বাস করো, এটা এটা মানে অনেকে ভাববে এরকম কেন স্টেটমেন্ট দিচ্ছে, আমি ভাবছি এ নায়ক। আমার এরকম মনে হচ্ছে কি করে নায়ক হবে, এ নায়ক না ছবিতে। এবং ছবিটা এই যে থানাটা দেখাচ্ছে, থানাটা মানে এরকম আমি কোনো গল্প দেখিনি, যে রিয়েলিস্টিক ছবি, কোনো কমেডি নেই কিন্তু, যে থানাটাকে ওরা থানা মতো ট্রিট করে না। ওখানে সবাই আসে, কেউ ইউনিফর্ম পরে না, জামা প্যান্ট কাচে ফাচে, ঠিক আছে, কেউ রিপোর্ট ফিপোর্ট লেখায় না, গরু ছাগল বাঁধা ফাঁদা আছে, একটা পাগল এসে বসে থাকে, খাবার দাবার দেয়, একটা মুরগি আছে, ঠিক আছে, ওরা ওসব থাকে ফাঁকে চলে যায়, কোনো রিপোর্ট কাজ বাজ কিচ্ছু নেই। সেই গ্রামে একজন লোক মারা যায়, ঠিক আছে। এবার এই পুলিশ অফিসার যে মানে সবার কারোর সাথে গলা তুলে কথা বলে না, তার মা মারা গেছে, মানে মায়ের অ্যানিভার্সারি, মানে অ্যানিভার্সারি বলছি আমি, মায়ের যে বাৎসরিক হয় শ্রাদ্ধে, ঠিক আছে, ওই হিসাব মতো অ্যানিভার্সারি, ওটার হচ্ছে 25তম অ্যানিভার্সারি, এবং ও সবাইকে আমন্ত্রণ জানিয়েছে খাওয়ার জন্য। খবর আসছে যে লোকটা মারা গেছে। এবার ও এরকম ভাবে কথা বলে, দেখো যে আমি তোকে একটা ভেঙেই বলছি যে আজকে যদি আমরা ইন্টারভিউটা না করি কি হবে, লোকটা এরকম ভাবে কথা বলে, ঠিক আছে। সেই লোকটা বলছে যে এটা মানে মৃত্যু না, মানে নর্মাল ডেথ নয়, এটা মার্ডার। এবং ও একটা জিনিস দেখছে,
একটা মোরগ লাফাচ্ছে, ওটা থেকে ওর মনে হচ্ছে এই এটা আর নর্মাল বলো ডে। না, তুমি তো পুরো লাইন বাই লাইন বলা আরম্ভ করেছো। গল্প বলে দিচ্ছে কিচ্ছু বলছি না, আমি তোমাদের বলছি আমার ছবিটা দেখো, ছবিটা এই এন্ডে যে ছবিটা কিরকম হয়েছে গো? ডিটেকটিভ উজ্জ্বলন বলে ওটা দেখলাম তুমি রিভিউ করেছো, আমি দেখবো, আমি ওটা মার্ক করে রেখেছি নেটফ্লিক্সে। এন্ডটা এই দুটো ছবির ক্ষেত্রে আমি বলছি, দুটো ছবির ক্ষেত্রে না এন্ডটা না স্যাটিসফাইড মানে ওরকম লেভেলে করতে পারে না দুটো ছবির ক্ষেত্রে, তার কারণ মোটিভটা স্পষ্ট নয়। বাট এই ছবিটা কিরকম বানানো বলো তো, আরে ছবিটা ট্রিবিউটও দিয়েছে, সেটা হচ্ছে মৃণাল মুরালি, ঠিক আছে, ছবিটাকে পুরো হোমাজও দিচ্ছে। না মৃণাল না, মুরালি পরে তো ওটা তো বলতে একটা সিনেম্যাটিক ইউনিভার্সেরই পার্ট, ওটা একটা সিনেম্যাটিক ইউনিভার্স, জানো তো? মৃণাল মুরলি, ডিটেকটিভ উজ্জ্বলন, আর একটা সিনেমা আসছে জাম্বি বলে, জাম্বি, এই তিনটে আচ্ছা ছবি একটা সিনেম্যাটিক ইউনিভার্সের পার্ট। আচ্ছা আচ্ছা। আমি মানে এই তাই ছবিটা, শুনেছি। আচ্ছা এই কারণে এই ছবিটার মধ্যে মানে বুগিম্যানের রেফারেন্স রয়েছে, ঠিক আছে। আমি তো ভাবলাম আমি অন্য জিনিস রিলেট করছিলাম, তো বুগিম্যানের রেফারেন্স রয়েছে ছবিতে। তো ছবিতে ধরো খুঁজছে যে স্কেচটা একেবারে মৃণাল মুরালির, তো আমি ওটা দেখে খুব অবাক, যাই শালা কি সুন্দর করেছে এটা, মিউজিকের মধ্যে তুমি ওরকম একটা ধাঁচ পাবে, ঠিক আছে, মানে হেবি সুন্দর ছবিটা, মানে ভালো লাগবে তোমরা দেখো। আমি ওটা নেটফ্লিক্সে মার্ক করে রেখেছি, আমি দেখবো আর কি, মানে দেখা হচ্ছে না। আচ্ছা আমাদের এরপর কি আলোচনা আছে কালকে? আমাদের লাস্ট উইকের যে রিলিজ গুলো বাকি ছিল সেগুলো নিয়ে আলোচনা। মালিক 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 মালিক। ছিল। মালিক নিয়ে আমার একটা, আমি আগে বলিনি, মালিক নিয়ে আমার একটাই কথা বলার, সেটা যে মালিক নিয়ে আমার কিচ্ছু বলার নেই। মালিক এমন একটা ছবি হয়েছে, যত আলোচনা কম করবো তত ভালো। মানে মালিক, আমি এই যতগুলো ছবি দেখেছি, যে ছবিটা দেখে আমার সত্যি বলছি সব থেকে বেশি কষ্ট হয়েছে, কারণ বেশি টাকা টিকিটের দাম নিয়েছিল, সেটা হচ্ছে মালিক। বলছি সত্যি কথা বলছি, এটা আবেগ থেকে বলা হবে হয়তো, যদি ছবিতে বুম্বাদাকে যদি বাদ দাও না, মানে মালিক এমন একটা ছবি, যদি বুম্বাদাকে আমরা বাদ দিয়ে দিই, মালিককে হয়তো আমরা, মানে এটা আমার বাকিদের রিভিউ শুনে সবার কথা শুনে মনে হচ্ছে, আর বুম্বাদাকে যদি সরিয়ে দিই ছবি থেকে, আমরা হয়তো ছবিটাকে আরো খারাপ বলতাম। এটা আমার পার্সোনালি মনে হয় আমার, বুম্বাদাকরণ যে ভালো অভিনয় করেছে ছবির মধ্যে। হ্যাঁ, বুম্বাদা ওই জায়গায় স্পেস না পেয়েও ভালো কাজ করেছে, সৌরভ শুক্লা ভালো কাজ করেছে। না হলে মালিক এমন একটা ছবি না যে সেখানে রাজকুমার রাওয়ের খুব ভালো পারফরমেন্স নেই। যাই হোক তোমরা বলো। না, আমারও কিছু বলার নেই, সাগর নেই। না, মালিক নিয়ে আমারও কিছু প্রথম কথা হচ্ছে, এই এক সপ্তাহ দেড় সপ্তাহ বাদে একটা মানে খারাপ ছবি না, আমি সত্যি বলছি খুব তাড়াতাড়ি ভুলে যাই আর কি। তো মালিক সম্পর্কে খুব বেশি কিছু মনে নেই, তোমরা মোটামুটি বলে দিচ্ছ। বুম্বাদার পারফরমেন্স ভালো ছিল, রাজকুমারের পারফরমেন্স আমি খুব বেশি এনজয় করিনি। আর ওদের পরিবারের যে বাবার সঙ্গে যে সম্পর্ক বা বউয়ের সঙ্গে যে সম্পর্ক, সেগুলো এনাফ ডেভেলপমেন্ট দেয়নি। আর একটা খুব আমার মনে হয় যে কিছু জিনিস না মানে গ্যাংস্টার ড্রামা জনরার ক্ষেত্রে এই যে হঠাৎ করে একটা জাম্প নিয়ে নিল, যে ও কিভাবে এন্ট্রি নিল, ওর বাবার সঙ্গে হওয়া একটা অন্যায় অসম্মান, সেটার জন্য এন্ট্রি নিল, একজনকে মার্ডার করলো, তারপরে অনেকটা টাইম মিসিং, মানে সেটা আর দেখানো হচ্ছে না ছবিতে। তারপরে চলে যাচ্ছে হচ্ছে যে ও অনেক বড় একটা বিগ শট হয়ে গেছে, এবং তারপর হচ্ছে কি ধরনের বাওয়াল হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে, যাদের সঙ্গে কানেকশন রয়েছে রাজকুমারের। এবার বাকি পোর্শনটা সম্পূর্ণরূপে মিসিং। এবার যখনই তুমি একটা ক্যারেক্টারের রাইসটা ছোট্ট করে জাস্ট একটু শুরুটা দেখিয়ে দিয়ে বাকিটা কিভাবে রাইসটা হলো সেটা দেখাচ্ছ না, দেখিয়ে দিয়ে একদম আলটিমেট পয়েন্টে চলে যাচ্ছ, তখন সেটা একটু তো প্রবলেম করি, কারণ ক্যারেক্টারটাকে আমরা পুরোটা জার্নিটা দেখলাম না। মানে হয় তুমি দেখায় না শুরুটা কারণ, দেখিওই না, হয় দেখা হচ্ছে পুরোপুরি এস্টাবলিশড, আর নালে তুমি দেখাও যে পুরো পুরো রাইসটা দেখাও ধরে বেঁধে। না এবার এবার দেখো, যে কোনো কিছু সিনেমাতে হতে পারে, মাঝামাঝি পথ নিতেই পারে, কিন্তু তাহলে স্মার্ট এনাফ হতে হবে ডিরেক্টরকে, যে ডিরেক্টর এতই স্কিলফুল যে ও যেটা হয় নর্মালি সেটার বাইরে কিছু করতে যাচ্ছে এবং ভালো করছে, কিন্তু সেটা মালিকে হয়। এখন বলতেই দেবে না বলছি, সেটা হচ্ছে যে রাইসটা বলো বলো। দেখায়নি বলছি, তার কারণ আছে। আমরা তো রাইস দেখেছি, আর রাইস এই ছবিটা দেখে কি হবে। আর আমার একটা প্রশ্ন আছে, এটা ছবিটা দেখে আমার খুব নোংরা একটা প্রশ্ন মাথায় আসছিল, যে ছেলেটা বাবার অধিকারের কথা বলে, সেই ছেলেটা তুমি ভাবো, আমরা জানি না ব্যাক স্টোরিতে ছেলেটা কি করতো। ছেলেটা ফুটবল খেলে বেড়ায়, এদিকে বাড়িতে বউ আছে, তাহলে হিসাব মতো বাবার টাকায় বসে খায়, তার মুখে প্রতিবাদের কথা মানায়? মানে ভাই, তোর বাবা আমি কৃষক। আমার একটা জিনিসই লাস্ট ইয়ার ওই ভাইয়াজি বলে ছবিটা আর এই বছর মালিক দেখে আমার একটা কথাই মনে হয়েছে, যে ভাই রাজকুমার রাও, মনোজ বাজপেয়ী, এদেরকে দিয়ে তুমি মাস ছবি ওরকম পুরো মানে এদেরকে হিরো বানিয়ে মাস ছবি করা কিন্তু যাবে না। আর যদি করতে যাও সেই রকম ডিরেক্টর লাগবে। এরা কি করছে, এদের দুজনেরই ভুল এটাই হয়েছে, এরা যে ডিরেক্টর গুলোকে চুজ করেছে
তো ভাইয়াজির সময় যে ডিরেক্টরটা ছিল দেখবে, সে ওই সিরফ এক বান্দা কাফি এর ডিরেক্টরটা ছিল, ও কিন্তু ওই ছবিটা ভালো বানিয়েছিল। এই যে ছেলেটা পুলকিত, এ কিন্তু ভালো বানিয়েছে ওই বাকশাক। ও কিন্তু রিয়েলিস্টিক ছবি ভালো বানাতে পারে, কিন্তু যখনই এই একটা লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশনও দিতে হবে, আবার তুমি একটা রিয়েলিস্টিক জোনও মেনটেন করতে চাইছো, এই যে একটা সুইট স্পট যেটা তিকমাঞ্চু দুলিয়া নিজের ছবিতে করতো, এটা কিন্তু সবাই না পারে না। এবং ওটা কিন্তু এই ছবিটার বিশাল বড় একটা প্রবলেম, যে ডিরেক্টর, আমি পরিষ্কার বোঝা যাচ্ছে ডিরেক্টর এটা পারছে না, মানে ও ঠিক কনফিউজ হয়ে গেছে যে আমি কি করবো। এই জন্য দেখবেন না সিনেমাটা খুব বড়, স্ট্রেচড, মজা দিতে পারছে না, মোমেন্ট গুলোর মধ্যে মজা নেই, ওটা আর কি প্রবলেম হয়েছে। যাই হোক, আমাদের লাস্ট টপিক আমরা চলে আসি এবার, সেটা হচ্ছে রামায়ণের বাজেট কি সত্যি 4,000 কোটি টাকা? নামিত মালহোত্রা যেটা পডকাস্টে বলেছে, তোমাদের কি মনে হয়? দেখো, আমি তোমাকে অনেস্টলি বলছি, আমার যথেষ্ট অবিশ্বাস রয়েছে এই স্টেটমেন্টের প্রতি। আমার মনে হয় না যে 4,000 কোটি টাকা হওয়া সম্ভব। আমি অরিত্রদা একটা ভিডিও করেছে দেখলাম, তো আমি ভিডিও কি আর কি মানে আর মনে হয়নি যে ভিডিও করার প্রয়োজনও আছে আর কি। কারণ আমি সত্যি বলছি যে এটা একদম মানে আমি যদি খুব একদম পার্সোনাল লেভেলে বলি, আমার মনে হচ্ছে এটা বেসলেস কথা, কমপ্লিটলি বেসলেস কথা। এই কথাটাকে আমি ব্যক্তিগতভাবে একেবারেই প্রাধান্য দিচ্ছি না। এবং 4,000 কোটি টাকা এবার যদি পর্দায় দেখা গেল তো ভালো কথা, কিন্তু পর্দায় না দেখতে পেলে সেটা মেকারদের জন্য যথেষ্ট বিপদ ডেকে আনবে, একদম শিওর শট। মানে এটা প্রবলেমে ফেলবেই মেকারদেরকে। তবে হয়তোবা সেই প্রবলেমটা হবে না, তার কারণ এগেন পরিচালকটা ভালো বলে ছবিটা হয়তো ভালো হয়ে যাবে। আর হয়তো এরকম ভিজুয়াল দিয়ে দেবে যে ভিজুয়ালসটা পুরো অডিয়েন্সের কোনো কমপ্লেন থাকবে না। তো যে কারণে এখন 4,000 5,000 যাই বলবে না কেন, কারণ তুমি আফটার অল তো বুঝতে পারবে না, জানতে পারবে না, মেকাররাই জানে যে আসল ছবি বাজেট কত। তো যে কারণে তারা যে কোনো কিছু ক্লেম করে দিচ্ছে আর কি। তো পরবর্তীতে যদি অডিয়েন্স স্যাটিসফাইড হয়ে যায় কন্টেন্টের সঙ্গে, তাহলে কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম হবে না। সিম্পল কথা। রূপম? আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে 4,000 কোটি টাকা কেউ এরকম ভাবে বিনিয়োগ করবে যেখানে সে জানে কোনোভাবেই মার্কেট থেকে 4,000 কোটি টাকা উঠবে না? আমার এটা একটা বড় প্রশ্ন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যেটা আমার বলার, সেটা হচ্ছে কয়দিন আগে অনুরাগ কাশ্যপের একটা ভিডিও আমি দেখছিলাম পুরনো। একজন ডিরেক্টর নাকি বলেছিল যে এই ছবিটার ভিএফএক্স দেখে বোঝা যাচ্ছে না এই ছবিটার মধ্যে ভিএফএক্স আছে, তো বোঝাও যে ভিএফএক্স আছে। তো আমাদের এখানে যদি এমন ছবি হয় যে ছবিটা দেখে বোঝা যাচ্ছে না যে এতটাই প্রিমিয়াম করেছে, যে ভিএফএক্স এর কাজ হয়েছে, দেখে মনে হচ্ছে সালা স্কেল ফেল হেভি দিয়ে দিয়েছে, তাহলেও তো মানে সমস্যা, তাহলেও তো অডিয়েন্সের সমস্যা, তাহলেও তো ক্রিটিসিজম সমস্যা। যদি ভিএফএক্স বোঝা যায় তাহলেও সমস্যা। কারণ রামায়ণের অ্যানাউন্সমেন্ট টিজার আসলো, সেই অ্যানাউন্সমেন্ট টিজার আসার পর থেকে আমি দেখছি বহু লোকের সমস্যা। কারণ অরিত্র যে পয়েন্টটা বলছে 4,000 কোটির, এটা নিয়ে সমস্যা হতো আমি মানতাম যে ভাই হ্যাঁ এটা নিয়ে সমস্যা হচ্ছে, লোকে এটা নিয়ে কথা বলা বলি করছে। লোকে যেটা হবে না সেটা নিয়ে কথা বলা বলি করছে, যে এই ক্যারেক্টারটায় গোবদারি কেটে রামচরণকে ভালো লাগে। আরে ভাই, রামচরণকে তুই গোবদারি ছাড়া দেখেছিস? তো আমার এই সব আলোচনায় সমস্যা আছে। কারণ এই 4,000 কোটির যে বিষয়টা, আমার তো আমাদের এখানে কোন ছবি ওভারসিজ মার্কেট বাদ দিয়ে 4,000 কোটি কি 2,000 কোটির মার্কেট ওপেন করে দিয়েছে? ওভারসিজ বাদ দিয়ে এটা সম্ভব? মানে এটা তো সম্ভবই না বলে আমার মনে হয়। সেখানে 4,000 কোটি টাকার ছবি, আরে ওভারসিজ মিলিয়ে টিলেও আমি ধরে নিচ্ছি 2,000 কোটি টাকা গেল, হ্যাঁ 2,200 কোটি গেল, সেটাও তো তারপরে তো প্রডিউসারের কাছে আসবে না। ধরো 2,000 কোটি গেল, তাহলেও 1,000 কোটি টাকা পাবে বা 900 কোটি টাকা পাবে অ্যাকচুয়ালি একটা ফার্স্টে একটা রিপোর্ট এসেছিল, তোমরা জানো কিনা জানি না, হয়তো বোধহয় জানবে, যে ফার্স্ট ছবিটা 900 কোটি টাকা হবে, যেহেতু ফার্স্ট ছবিটাতে অনেক কিছু অলরেডি সেট ফেট তৈরি করে ফেলা হবে, যে কারণে সেকেন্ড ছবিটা একটু কম, 700 কোটি, 1,600 কোটি দুটো মিলিয়ে। এটা আমার মনে হচ্ছিল যে জেনুইন আপডেট আছে এই ছবিটা সম্পর্কে, যা এত বছর ধরে প্ল্যানিং করছে 1,600 কোটি ঠিক আছে। এবার 4,000টা একটুখানি বাড়াবাড়ি লাগছে সত্যি বলতে। দেখা যাক কি, মানে কিছু বলবার নেই। দেখো প্রডিউসার এখন সে দাবি করছে ফালতু কথা, এখন কি করা যাবে এখানে, দেখা যাক, সেই জানে সে কিভাবে রিকভার করবে। না, আমার ব্যাপার হচ্ছে কি বলতো, এইগুলো আর কি ভুল এক্সপেকটেশন সেট করে দেয়, মানে লোকের মাথায় আর কি ভুল আর প্রথম কথা হচ্ছে যে আমি এই দেখেছো এই নাম্বারস এর গেমটা কতটা বাজে। বক্স অফিসের নাম্বার একটা, আবার হচ্ছে বাজেটের নাম্বার একটা। অ্যাটলির ছবির বাজেট 800 কোটি, রাজামৌলির ছবির বাজেট 1,000 কোটি, অমুক ছবির বাজেট 500 কোটি, প্রভাসের অমুক ছবির বাজেট 600 কোটি, এই চলছে খালি। ছবিটা কিরকম হলো তার সাথে কোনো কেউ কনসার্নই নয়, ছবির কোয়ালিটির সাথে কেউ কনসার্ন, কোনটার বাজেটের নাম্বার কত, বক্স অফিসের ফিগার কত, কিছু বলার নেই, এইভাবেই চলবে দুনিয়া। আর আমাদের কাজ হচ্ছে এগুলো জানানো দর্শককে, আমরা জানিয়েও যাব, কারণ আমাদের ভিউ প্রয়োজন।
লোকে যদি আজকে ভিডিওটা কমেন্ট করে আমি একটু অবাক হব না, যে এই খবরটা তোরাই দিস, তোরাই তো দিস, তাহলে তোরা কেন খবর দিস? ভাই আমিও এটাতে খুব বেশি হতাশ হবো না। হ্যাঁ ভাই বলো, কারণ খিস্তি যদি দেয় লোকে যে এই খবরটা 1700 কোটির আপডেটটা তো সাগর নীলে দিয়েছে, 4000 কোটির আপডেটটা তো অরিত্রই দিয়েছে, এটা তো রূপমই দিয়েছে, তাহলে আমাদের এটাই করতে হবে। আমরা যদি দেখো, আমি সত্যি বলছি, ব্যাপার হচ্ছে যে অনেক কিছুই আমরা পছন্দ করি না, কিন্তু আমরা এটার পার্ট, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, আমাদেরকে এটা করে করে যেতে হবে, দ্যাটস ইট। কনজিউমারের ঠিক ডিমান্ড আছে। আছে না, তো সাপ্লাই করতে হবে ওটা, নাহলে আমাদের বিজনেস চলবে কি করে? ব্যাস হয়ে গেল। আরে 4000 কোটি টাকার বিজনেস করছে নমিত মালতা, 4000 কোটি টাকার ছবি বানাচ্ছে, অরিত্রদাকেও তো একটা ভবিষ্যতে 4 কোটি টাকার গাড়ি কিনতে হবে নাকি? আরে বাপ রে, 4 কোটি টাকার গাড়ি! 4 কোটি আমার কাছে থাকলে আমি ব্যাংকে রেখে দেবো ভাই। আমি তাহলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে পুরো ফোকাসে সিনেমা বানাতে পারি। আমি ব্যাংকে রেখে দেবো, আমার গাড়ি চাই না। চলো ঠিক আছে। চলো, আর কিছু টপিক আছে আমাদের, আর কিছু বাকি রয়েছে? না, আজকে আর টপিক এইটাতে আমরা মনে হয় এখানেই কভার শেষ করলাম আজকের মতো। পরবর্তী আমরা চলো, ভিডিওতে ঠিক আবার ফিরবো।